সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, শুক্রবারের এই গুটগুটে অন্ধকার রজনীতে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1549তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই নিম্নবিত্ত পরিবারের সন্তান বাসিওলা ইতালি প্রবাসী মোহাম্মদ বিল্লাল হোসেনের জীবনের চরম অলৌকিক, ভয়ানক, ভালোবাসামুখর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সত্য ঘটনা, বাসিওলা বিল্লালকে ইতালি নিয়ে যায় পরী। এই টাইটেল যারা শুনেছেন তাদের মাঝে 99% মানুষ অবিশ্বাস করেছেন যে তা কীভাবে সম্ভব। একটা পরী বা জিন কিভাবে একটা মানুষকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে পারে। কিন্তু যারা অলৌকিকতা বিশ্বাস করেন, যারা মানেন মহান রাব্বুল আলামিন জিনদেরকে এমন কিছু ক্ষমতা বা পাওয়ার দিয়েছে যা মানুষকে দেয়নি, তারা হয়তো মানেন যে হয়তো বিল্লালকে পরী আকাশ দিয়ে উড়িয়ে ইতালি নিয়ে গেছে। না, পরী তার ভালোবাসার মানুষের জন্য এমনই এক কাজ করেছে যা রীতিমতো আপনার চোখ বা আপনার কল্পনাকেও হার মানিয়ে দেবে। মানুষকে ভালোবেসে অনেক কিছু করতে শুনেছি, কিন্তু কোনো পরী কোনো মানুষকে ভালোবেসে এমন ত্যাগ স্বীকার করতে আমি কোনো দিন গল্পেও শুনিনি। এবং ইতালি প্রবাসী আমাদের বিল্লাল হোসেন হতদরিদ্র পরিবারের মানুষ ছিলেন। আজ তার অনেক টাকা পয়সা। বিল্লাল এবং তার পরিবার সে পরীর জন্য কি করেছে তা শুনলে রীতিমতো আপনার চোখে জল নেমে আসবে। আমরা মানুষ জাতি, এটাই হয়তো তার প্রমাণ। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই বিল্লালের গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন। বিল্লাল ভাই আজকে বহু বছর ধরে ইতালিতে আছে এবং ইনি বাংলাদেশে আসেননি। তার বুকে এক পৃথিবী পরিমাণ কষ্ট। কেন সেই কষ্টের গল্পটা আমার মুখে শুনে বিল্লাল ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3টা ভাই সহ বড় 2টা বোন। আমরা টোটাল 4 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক সহ দিনমজুর। আমাদের তেমন কোনো জায়গা সম্পত্তি নেই। মানুষের জমি বর্গা চাষ করে তার পাশাপাশি দিনমজুরের কাজ করে আমার বাবা এত বড় একটা সংসার চালাতেন। পরিবারের মুখে 3 বেলা 3 মুঠো খাবার তুলে দিতে আমার বাবার বেশ কষ্ট হয়ে যেত। কিন্তু তাদের মাঝে আমি ছিলাম একটু ব্যতিক্রমধর্মী। ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিলাম। আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম এবং স্কুলে আমি যখন পড়ি তখন স্কুলের শিক্ষকরা আমার আব্বা আম্মাকে বলেছিল, আপনারা বিল্লালের প্রতি একটু মনোযোগী হন। বিল্লাল পড়াশোনা করে অনেক ভালো কিছু করতে পারবে, কারণ তার মেধাশক্তি অনেক ভালো। অন্য বাচ্চাদের তুলনায় বিল্লাল পড়াশোনায় অনেক এগিয়ে আছে। এরপরে আমার হতদরিদ্র পিতামাতা সিদ্ধান্ত নিয়েছে তারা খাবে কি খাবে না, তারা যতই কষ্টে থাকুক তারপরেও তারা আমাকে ঠিকমতো পড়াশোনা করাবে। আমাকে পড়াশোনায় অনেক দূর পর্যন্ত তারা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু স্বাদ আছে, সাধ্য নেই, এমনই এক ঘটনা। আমি যখনই ক্লাস 8-এ উঠি, ওই সময়ে ক্লাস 8-এ পড়া কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে। আমি যখন ক্লাস 8-এ উঠি তখন আমি বেশ বড় হয়ে যাই। ওই মুহূর্তে আমার ভাই বোনেরা সবাই আমাকে নিয়ে হিংসা করতে শুরু করে। আব্বা মা আমাকে ভালোভাবে খাবার খেতে দিত এবং আমার জামা কাপড় কিনে দিত। আমি স্কুলে যাইতাম। এটা মূলত আমার ভাই বোনদের পছন্দ হতো না। তারা আমার আব্বা আম্মার সাথে ঝগড়া করতো। বিশেষ করে আমার বড় ভাই তো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওরা সকাল থেকে রাত অবধি মাঠে ঘাটে কাজ করে, হাড়ভাঙা পরিশ্রম করে, কিন্তু আমার বাবা মা আমাকে দিয়ে কোনো কাজ করে না। কিন্তু রান্নাবান্না হলে সবার আগে আমার প্লেটে খাবার তুলে দেয়। এই রাগে এবং ক্ষোভে তারা ঘরবাড়ি ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। সে সময় আমার নানি আমাদের বাড়িতে ছিল। নানুমণি এমন অবস্থা দেখার পর আমার মায়েরে বলল আমি বিল্লালকে সাথে করে আমার বাড়িতে নিয়ে যাই। আমার আব্বাও তখন নানুকে সাপোর্ট করলো যে ঠিক আছে, বিল্লাল এখানে থাকলে বিল্লালকে নিয়ে সবাই হিংসা করে, সবাই ভাবে আমরা বিল্লালকে ভালো খাবার খেতে দিই এবং আমরা সবসময় বিল্লালকে নিয়ে এলোলে দোললে থাকি। এতে আমার বাকি ছেলেমেয়েরা খুব রাগ করে, আপনি এটাই করেন। অভাবের পরিবারে তখন নানু আমাকে ওনার বাড়িতে নিয়ে আসে।
আমাদের তুলনায় আমার নানুদের অবস্থা বেশ ভালোই ছিল। নানুর বেশ মানে আমার মামারা ভালোই টাকা পয়সা ইনকাম করতো। তো সেই তুলনায় নানু বাড়ি আসার পরে আমার আরও ভালো হয়েছে। নিজের বাড়ির থেকেও নানু বাড়িতে আমি 3 বেলা 3 মুঠো খাবার খাচ্ছি, ভালো জামা কাপড় পাচ্ছি এবং ঠিকমতো পড়াশোনা করতেছি। কিন্তু ভাই এত কিছু পাওয়ার পরেও হঠাৎ করে নানু বাড়িতে আসার পর আমার শিক্ষা জীবনের কিছুটা ধস নেমে আসে। আমি আগের মতো করে আর পড়াশোনা করি না। আমি পড়াশোনায় অনেকটা গ্যাপ দিয়ে ফেলেছি। মানে নানু বাড়িতে আসার পরে নানুর সাথে ঘোরা, নানার সাথে ঘোরা, মামাদের সাথে আড্ডা মারা এবং এত আনন্দের মাঝে আমি কিছুটা পড়াশোনায় উইক হয়ে পড়ি। তারপরও আমি পড়াশোনা করতাম। আমার নানা বেশ ভালো বাঁশি বাজাতে পারত। আমাদের এলাকায় আমার নানা ছিলেন খুব নামকরা একজন বংশীবাদক। আমি ছোটোবেলায় শুনেছিলাম যে যাত্রাপালা অনুষ্ঠানে আমার নানা বাঁশি বাজাইতো এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলোতে আমার নানার বাঁশি এতই মধুর ছিল যে নানার কণ্ঠে বা নানার বাঁশির সুর শুনে মহিলারা ঘরে ঘুমাতে পারতো না, তারা পাগল হয়ে ছুটে চলে আসতো। এখন তো ধরেন ঘরে ঘরে বিল্ডিং, বাইরে কেউ মরে গেলেও ঘরের ভিতর শোনা যায় না। কিন্তু ওই সময়টাতে সবার ছিল কাঠের আর বাঁশের ঘর, টিনের ঘর ছিল, যার কারণে বাতাসে বাঁশির সুর গভীর রাতে মানুষের কান পর্যন্ত পৌঁছে যেত। তো নানার কাছ থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি নানার কাছে বাঁশি বাজানো শিখব। যদিও আমার নানা এখন আর বাঁশি বাজায় না, বহু বছর ধরে নানা বন্ধ করে দিয়েছে। অনুষ্ঠানেও যায় না, বাঁশিও বাজায় না। এবং নানা মাঝে মাঝে প্র্যাকটিস করতো, মানে ভুলে যেত। তো যাতে অন্তত মনে থাকে, এই জন্য মাঝে মাঝে নানা ঘরের ভিতরে একটু একটু করে বাজাইতো। তো সেখান থেকে আমি একদিন নানাকে ধরে বললাম যে নানা, আমার অনেক ইচ্ছা আমি একজন ভালো বংশীবাদক হব, আপনি আমাকে বাঁশি বাজানো শেখান। আমার নানা বলল, এই বাঁশি বাজানোটা ভালো কোনো লক্ষণ না, এটা বাজাইলে মানুষের অনেক সমস্যা হয়। আমি নানারে বললাম, নানা আমার কোনো সমস্যা হবে না, আমার ইচ্ছা, আমি বাঁশি বাজানো শিখব। তো আমার নানি নিষেধ করেছিল নানাকে, তারপরও নানা সেই নিষেধকে অতিক্রম করে আমাকে আস্তে আস্তে করে বাঁশি বাজানো শেখাচ্ছিল। বাঁশির ছিদ্রগুলোতে কিভাবে আঙ্গুল দিয়ে ধরতে হয় এবং কোন গানের সঙ্গে কিভাবে সুর তুলতে হয়, কোন সময় কিভাবে ফু দিতে হয়, এই সব কিছুই নানা আমাকে আস্তে আস্তে করে শিখাই দিচ্ছিল। একেবারে অল্প সময়ের ভিতরে আমি বেশ ভালো একজন বংশীবাদক হয়ে যাই। এরপরে আমি আস্তে আস্তে করে বেশিরভাগ সন্ধ্যার পরে বাড়ির আশেপাশে বাঁশি বাজাইতাম এবং অনেকেই তখন বলা বলি করতো, এই যে আমি বাড়ির আশেপাশে বাঁশি বাজাই তখন আমি সাপ চলে আসে। মানে আমি কিন্তু তখন ভালোই বাঁশি বাজাইতে পারি, এমন নয় যে আমি নতুন, তাও না, আমি নানার কাছ থেকে পাকাপোক্ত বাঁশিওয়ালা হয়ে গেছি। তো আমি যে বাঁশি বাজাইতাম, নানু বাড়ির সবাই বলা বলি করতো যে বিল্লাল যে বাঁশি বাজায় আমাদের গ্রামের সাপ আসে। মানে অনেকেই বলে রাতের বেলায় সাপ দেখে এবং অনেক সময় দেখা উঠানের মধ্যে সাপ বসে থাকে, এরকম অনেক দৃশ্যই গ্রামবাসীরা দেখেছে। যার জন্য সবাই তখন আমার নানিকে বলেছে যে না, তোমার নাতিরে বলো আর বাঁশি না বাজানোর জন্য। এরপর থেকে আমি মোটামুটি বাঁশি বাজানো বন্ধ করে দিই। ইতিমধ্যে প্রায় 3 বছরের মতো কেটে যায়। এরই মাঝে আমি এসএসসি পরীক্ষা দিই, কিন্তু দুর্ভাগ্যবশত একজন ভালো স্টুডেন্ট হওয়ার পরেও আমি এসএসসিতে ফেল করি। আমি কিভাবে ফেল করি সেটা আমি বলতে পারি না, কারণ আমার রেজাল্ট বেশ ভালোই হয়েছিল। আমার পরীক্ষা বেশ ভালোই হয়েছিল। রেজাল্ট এতটা খারাপ কেন আসলো তা আমার মাথায় আসে না। যাই হোক, হয়তো আমার ভাগ্যে নাই এবং ভাগ্যে না থাকার কারণেই আমি ফেল করেছিলাম। এবং আমি যখন ফেল করি তখন খুব কষ্ট পাই, মানে অনেক কষ্ট পাই। আমার আব্বা আম্মা খেয়ে না খেয়ে, আমার ভাইরা খেয়ে না খেয়ে কত কষ্ট করতেছে, আর আমি পরিবারের জন্য কিছুই করি না। নানু বাড়িতে এসে পায়ের উপর পা তুলে নানা নানির কষ্ট উপার্জিত খাবার খাচ্ছি এবং সেখানে আমি ঠিকমতো পড়াশোনা করলাম না বা রেজাল্ট খারাপ আসছে। বেশ কয়েকটা মাস ধরে মন খারাপ ছিল। মন খারাপ থাকার পরেও এবার আমি আস্তে আস্তে করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ওই নানার মতো গিয়ে বাঁশি বাজাইতাম। যেহেতু বাঁশি বাজানো শিখেছি, সে সময় শীতের মৌসুম ছিল। আমাদের এলাকাতে, বিশেষ করে রাজশাহী, বরিশাল এই চর অঞ্চলগুলোতে শীতকালে অনেক রকমের আপনার অনুষ্ঠান হতো, বিশেষ করে যাত্রা মঞ্চ। তা আমি এরকম মঞ্চ যাত্রা অনুষ্ঠানে যাইতাম এবং সেখানে বাঁশি বাজাইতাম। বাঁশি বাজাইতে বাজাইতে আমি দেখা যায় ভালো টাকা পয়সায় পাইতাম এবং আমার দিনগুলো আগের থেকেও বেশ পরিবর্তিত হয়ে গেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন আমি নানুদের বাড়ির সামনে একটা বড় বিস্তৃত জায়গা আছে, মানে ঘাটার মতো, ওইখানে বসে আছি। পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে 3-4টা মেয়ে হেঁটে যাচ্ছিল এবং মেয়েগুলোকে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। মেয়েগুলো খুব হাসাহাসি করতেছিল এবং একটা অন্যরকম অবস্থা ছিল। সেখানে একটা মেয়ে ছিল যে কিনা আপনার 3 পিসের মতো একটা পোশাক পরে হেঁটে গেছিল।
তো আমার যে সময়ের গল্প আর কি, আমার ওই সময়টাতে দেখা গেল যে মেয়েরা কখনোই ঘরের বাইরে যেত না, আর যদিও বের হতো তাহলে অবশ্যই পর্দা করে বেরোতো, পর্দা ছাড়া বেরোতো না। কিন্তু এই মেয়েটা দেখলাম মোটামুটি একটা অন্যরকম পোশাকেই বের হয়েছে। মেয়েটার বয়স হতো আমার থেকে 1 বছর বা তারও কম ছোট হবে এরকম। তো মেয়েটা যখন গেল আমি তখন বুঝতে পারলাম না যে মেয়েটাকে, এবং মেয়েটা দেখতে বেশ সুন্দর ছিল, মানে অন্য মেয়েগুলোর মতো না, তার চলাফেরা এবং মানে খুবই স্মার্ট এবং সুন্দর একটা মেয়ে। তো আমি তখন এই মেয়েটাকে দেখার পরে একটু তদন্ত শুরু করলাম যে এই মেয়েটাকে আমি আগে এই এলাকাতে আর দেখি নাই, মানে আগে এই এলাকাতে নানুবাড়ির আশেপাশে দেখি নাই, এই প্রথমই দেখলাম। তাহলে মনের ভিতরে প্রশ্ন জাগলো এই মেয়েটা কে, আর কোত্থেকে বা এসেছে। তো মেয়েগুলো যখন এখান দিয়ে যাচ্ছিল তখন আমার নানুবাড়িরে এক মামানি হয়, হাফেজা মামানি আমরা ওনারে বলি, উনি দেখেছিল এবং উনি সেখানে কয়েকটা মেয়ের সঙ্গে কথাও বলেছে। তা আমি সেই মামানিরে জিজ্ঞেস করলাম যে মামানি, আপনি যে কথা বলেছিলেন মেয়েগুলোর সঙ্গে, এখানে এইরকম একটা পোশাকে যে মেয়েটা বোরকা পরে নাই, এই মেয়েটাকে? পরে বলে এটা আমাদের এলাকার অনেক বড় লোকের মেয়ে, মানে মামানি বলতেছে। আমি বললাম আপনাদের এলাকার এত বড় লোকের মেয়ে, আপনাদের এলাকার তো মোটামুটি সবাইকেই চিনি, এই মেয়েটাকে তো ঠিক চিনলাম না। বলে চিনবা না, ও আসলে আমাদের এলাকায় থাকে না, ও শহরে থাকে। আমি বললাম মেয়েটার নাম কি? তখন বলে মেয়েটার নাম হচ্ছে রিপা। আমি বললাম রিপা, ওদের বাড়ি কোথায়? তখন বললো যে ওদের মির্জাবাড়ি। তো মির্জাবাড়ি মানুষরা বেশিরভাগই তারা শহর বন্দরেই থাকে, মানে আমার নানুর এলাকার ওই মির্জাবাড়ি মানুষরা শহরেই থাকে, গ্রামে খুব কম মানুষরাই থাকে। তা আমি মনে করছি হয়তো মেয়েটা শহরে ছিল, এরকম কিছু একটা। তো বিশ্বাস করেন মেয়েটাকে একটা নজর দেখার পরেই না আমার ভিতরে কেমন জানি অনেকটা ভালো লাগা কাজ করতে শুরু করছে। আপনি হয়তো বলতেই পারেন আমি ছিলাম একটা সুন্দরের পূজারী, সুন্দর ফুল, সুন্দর মানুষ, সুন্দর পোশাক আশাক, এই জিনিসগুলোর প্রতি সবসময় আমার নজর আটকায়া যেত। মানে আমি একটু এই টাইপের মানুষই ছিলাম, এবং মেয়েটাকে এরকম করে দেখার পরে আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম সুর বেজে উঠল, যেই সুরের নাম হচ্ছে ভালোবাসা। আমার কাছে মনে হলো যে আমি মনে হয় এই মেয়েটার প্রেমে পড়ে গেছি। মেয়েটার সঙ্গে যখন কথা বলতেছিলাম বা মেয়েটাকে যখন দেখেছিলাম সে যে হেঁটে যাচ্ছিল, মনে হয় যেন এক মুহূর্তের জন্য সে আমার হৃদয় কেড়ে নিয়েছে। এতটাই ভালো লাগলো মেয়েটাকে দেখার পরে। এরকম করে যখন আমি জানলাম যেটা মির্জাবাড়ির মেয়ে, আমি মাঝে মাঝে মির্জাবাড়ির আশেপাশে যাইতাম মেয়েটাকে একটা নজর দেখার জন্য। মেয়েরা যেহেতু অনেক বড় লোক, তো সেখানে আসলে খুব বেশি একটা ঘর থেকে বেরোয় না বা একটু অন্যরকম এর মধ্যেই থাকে। হঠাৎ করে আমার কাছে মনে হলো মেয়েটাকে যে আমি দেখলাম আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আমি যদি বাঁশি বাজাই রাতের বেলায় তাহলে কি মেয়েটা বেরিয়ে আসবে? আমি যদি বাঁশি বাজাই হয়তো আমার বাঁশির সুর শুনে, যেহেতু মির্জাবাড়ির মানুষগুলো মোটামুটি সবাই অনেক ফ্রেন্ডলি বা শহরমুখী মানুষ, ওদের মনে এত মাইন্ড নেই, এত সন্দেহ নাই, আমি যদি বাঁশি বাজাই তাহলে হয়তো মেয়েটা বেরিয়ে আসতে পারে। এই চিন্তাভাবনা করেই একদিন মির্জাবাড়ির পাশেই একটা বেশ উঁচু একটা জায়গার মধ্যে আমি তখন বাঁশিতে ফু দিলাম, মানে বাঁশি বাজাচ্ছিলাম। সেখানে বসে যখন বাঁশি বাজাইতেছিলাম আমার মনের ভিতরে একটা বিশ্বাস ছিল যে হয়তো রিপা আমাকে দেখতে আসবে যে কে বাঁশি বাজায়, কারণ আগে তো এখানে আর কেউ বাঁশি বাজাতো না। এখন তো মানে হঠাৎ করে যেহেতু একটা বাঁশির সুর বেজে আসছে, তাহলে হয়তো গ্রাম থেকে কোনো মানুষ বেরিয়ে আসতে পারে। কিন্তু অবাক করা বিষয় হলো আমি প্রায় রাত 10টা পর্যন্ত ওখানে বসে বসে বাঁশি বাজাই, একটা মানুষ মির্জাবাড়ি থেকে বেরিয়ে আসে না। আসলে মির্জাবাড়ির মানুষগুলোই ছিল একটু অন্যরকম, কেউ ঘর থেকে বেরোলো না। এবং এরকম করে আমি প্রায় প্রতিদিন রাতের বেলায় ওখানে গিয়ে বাঁশি বাজাইতাম, কেউ বের হতো না। একদিন হঠাৎ করে হলো কি, সন্ধ্যার সময় আপনার প্রায় আসরের নামাজের পরে মাগরিবের কিছুক্ষণ আগে সেই গ্রামেরই একটা মেয়েকে আমি দেখলাম, এবং এই মেয়েটার সঙ্গে রিপাও ছিল। এতদিন পরে হঠাৎ করে রিপার সঙ্গে আমার সেখানে দেখার পরে আমি রিপারে মানে নাম ধরে ডাক দিলাম, এই রিপা শোনো। তো মেয়েটা তখন দাঁড়াইলো, আমি গিয়ে বললাম যে ভালো আছো? পরে বলে ভালো আছি, কিন্তু আপনি তো চিনলাম না। আমি তখন বললাম যে ওইটা আমার নানার বাড়ি, আমার বড় মামার নাম বলছি, পরে চিনতে পারছে। আমারে বলে আচ্ছা এখানে রাতের বেলায় বাঁশি বাজায় কি? মেয়েটা আমাকে বলতেছে, আমার হাতে কিন্তু বাঁশি ছিল, সম্ভবত এটা দেখিয়ে বলতেছে। আমি তখন বললাম কে আর বাসাবে, কে আর বাজাবে, এই এলাকাতে তো দুজন মানুষে বাঁশি বাজায়, একটা হচ্ছে আমার নানা আর একটা আমি। পরে বলে আপনি বাঁশি বাজান এখানে? আমি বললাম হ্যাঁ আমি বাঁশি বাজাই। পরে বলে আপনি বিশ্বাস করেন আপনার বাঁশির সুর এত সুন্দর, আমার মাও না আপনার অনেক প্রশংসা করে। আমি বললাম তাই তো, রাতের বেলায় বাঁশি বাজাই, আইসা তো শুনতে পারো। বলে ঘর থেকেই তো আপনার বাঁশির সুর শোনা যায়। আমি বললাম তারপরও যে বাঁশি বাজায় কেমনে বাজায় তাকে একটাবার দেখতে ইচ্ছে করে না? পরেও একটা হাসি দিয়ে চলে যায়। তো এবং হাসি দিয়ে চলে যাওয়ার পরে আমার ভিতর তখন মনে হলো যে না, এই যে আমি রাতের বেলায় বাঁশি বাজাই এটা সম্ভবত তার কাছে অনেকটা ভালো লেগেছে। আমার বাঁশির সুর
সম্ভবত তার হৃদয় কেড়ে নিয়েছে। আমার ভিতর তখন মনে হলো যে আমি যদি এভাবে বাঁশি বাজাই তাহলে একদিন না একদিন রিপা আমার বাঁশির সুর শুনে হয়তো গভীর রাতে ঘর ছেড়ে আমার কাছে আসবে। আর সেদিনে আমি রিপাকে আমার মনের কথা জানাবো। বড়লোকের মেয়ে, দেখতে শুনতে সুন্দর, এবং এমন একটা মেয়েকে যদি বিয়ে করতে পারি তাহলে আমি অটোমেটিক্যালি বড়লোক হয়ে যাব। চট করে বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন তখন আমার মনে চেপে বসে। এরপরেই আমি তখন নিয়ম করে প্রায় প্রতি রাতে ওখানে যাইতাম এবং বাঁশি বাজাইতাম। এভাবে দীর্ঘদিন কেটে গেল। মেয়েটা আর বেরই হচ্ছে না, বা তারে আর আমি আগের মতো দেখিও না। রাস্তাঘাটেও দেখি না, বাড়ির ভিতরেও দেখি না। এমন করতে করতে মন বেশ খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরে একদিন আমি চিন্তা করলাম যে আজকে আমার শেষ বাঁশি বাজানো, আজকে বাঁশি বাজাবো, এবং আজকে যদি রিপা না আসে তাহলে আমি আর কোনোদিনও এখানে বাঁশি বাজাবো না। এই পরিকল্পনা করে শেষবারের মতো আমি সেদিন বাঁশিতে ফু দিলাম। রাত তখন বেশি না, প্রায় আনুমানিক 9টা থেকে 9:30 মতো বাজে। এই সময় আমি হঠাৎ করে দেখলাম গ্রামের ভিতর থেকে চন্দ্রিমা রাতের বেলায় রিপা বেরিয়ে আসতেছে। মানে একদম ওদের বাড়িটা যেদিকে সেদিক থেকে হেঁটে হেঁটে আসতেছে, এবং ওকে দেখে আমি বেশ আনন্দিত হয়ে গেলাম, আবার একটু অবাকও হলাম। কারণ হচ্ছে রিপা কখনো একা একা ঘর থেকে বেরোয় না। ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, এবং ও যেখানেই যায় সবসময় সঙ্গভঙ্গ নিয়েই চলে, একা কখনো ওভাবে চলাফেরা করে না। তো আজকে দেখলাম ও মোটামুটি একাই হেঁটে হেঁটে আসতেছে। দেখার পরে আমি একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। মানে ওর আশাটা দেখতেছি, আমার কাছ পর্যন্ত আসছে। আয়শা সুন্দর করে আমার পাশে বসে গেছে, বসে বলতেছে, আপনি এত সুন্দর করে বাঁশি বাজান, আমি চেষ্টা করেও না ঘরে থাকতে পারলাম না। মানে ও এমনভাবে কথা বলতেছে যেন ওর সাথে আমার জনম জনমের সম্পর্ক। মানে মনে হচ্ছে যেন ওর সাথে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক চলতেছে, যে মানে আমার বাঁশির সুরও পাগল হয়ে চলে আসছে। আমি তখন ওর দিকে তাকিয়ে আমিও আর কোনো কিছু চিন্তা করলাম না। মানে ডাইন বাও চিন্তা না করে আমিও বলতেছিলাম, আমি এখানে বাঁশি তো বাজাই শুধুমাত্র তোমার জন্য। আমার বাঁশির সুর শুনে হয়তো তুমি কোনো একদিন ঘর ছেড়ে বেরিয়ে আসবা, এজন্যই তো আমি এখানে বাঁশি বাজাই। এটা বলার পরে না ও আমার দিকে তখন তাকিয়ে আছে, এবং তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হেসে দিয়ে বলতেছে, সত্যি কি আমার জন্য বাঁশি বাজান? আমি বললাম, হ্যাঁ, আমি তোমার জন্যই বাঁশি বাজাই, এবং আমার বিশ্বাস যে তুমি একদিন বেরিয়ে আসবা। সেদিন সে প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো আমার পাশে বসে বসে আমার বাঁশির সুর শোনে। 1 ঘন্টা পর বলে আমি চলে যাই, বেশি রাত হলে আমার ঝামেলা হয়ে যাবে। আমি তখন বললাম, আর একটু থাকো। বলে, না, আমি চলে যাই। এটা বলে ও তখন চলে গেল। আমার কাছে মনে হলো যেন সেই রাতটা আমার জীবনে এক স্মরণীয় রাত। যাওয়ার সময় বলে গেছে, আপনি যদি কালকে বাঁশি বাজাতে আসেন তাহলে আপনার বাঁশির সুর শোনার জন্য আমি কালকেও আসবো। আমার ভিতর তখন এতটা ভালো লাগলো যে মানুষটার জন্য দীর্ঘ এতগুলো মাস আমি এরকম একটা জায়গায় বসে বাঁশি বাজাচ্ছি, ও একদিন আসবে, আমার বাঁশির সুর শুনবে। সেই বিশ্বাসটা বা সেই স্বপ্নটা আমার পূরণ হলো। রিপা ঠিকই আসছে আমার বাঁশির সুর শোনার জন্য। এবং এরপর থেকে আমি প্রায় নিয়ম করে প্রতি রাতেই সেখানে যাইতাম, বসতাম, এবং বসে বাঁশিতে ফু দিতাম। আমার বাঁশির সুর শুনে আমার ভালোবাসার মানুষ রিপা ঘর থেকে বেরিয়ে আসতো। আমাকে জিজ্ঞেস করতাম, তুমি যে রাতের বেলা এভাবে একা একা বেরিয়ে আসো, তোমার পরিবারে মানুষ কেউ দেখে না বা কেউ তোমাকে কিছু বলে না? ও তখন বলে, আসলে আমি চুরি করে আসি তো কেউ দেখে না। কিন্তু ভাই ওর কথাবার্তাগুলো না কেমন একটু এলোমেলো ছিল। মানে কথাবার্তাগুলোর মাঝে কোনো সিরিয়াল ছিল না, এক কথার পর এক কথা বলে ফেলতেছে এবং মুচকে মুচকে হাসতেছে, এবং মনে হয় যেন অকারণেও হাসে। তো আমি বাঁশি বাজাইতাম, ও কিন্তু আমার কাছ থেকে একটু দূরে থাকতো, মানে আমার কাছে আসতো না, আমার কাছ থেকে একটু দূরে বসে বসে আমার বাঁশির সুর শুনতো। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল। আমি আজ পর্যন্ত তারে ভালোবাসি কথাটা বলতে পারি নাই, কিন্তু ভালোবাসি না বললেও আমার কাছে মনে হলো রিপা যেন আমাকে সত্যিই ভালোবাসে। তা নাহলে কেনই বা চন্দ্রিমা রাতের বেলায় আমার বাঁশির সুর শোনার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে আসবে? এত রিস্ক নিয়ে কেন আসবে? আর আমি যখন বাঁশি বাজাইতাম ও আমার এত প্রশংসা করতো, আমি ঠিক মুগ্ধ হয়ে যেতাম। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল এবং অনেকগুলো রাত কেটে গেল, প্রায় কয়েকটা মাস হয়ে গেছে। এরকম করতে করতে ও আসতো, মানে প্রতি রাতে আসতো, আমি বাঁশি বাজাইতাম এবং বাঁশি বাজাইতাম, ও আবার চলে যেত, বাঁশি বাজানো শুনতো আবার চলে যেত। এরকম করে অনেকগুলো রাত কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমাদের গ্রামেরই এক লোক আছে, উনি আবার মির্জা বাড়িতে যায়, কাজ টাজ করে আর কি, এবং উনি আমার সম্পর্কে মামা হয়। ওনার নাম হচ্ছে খায়রুল। তা আমার খায়রুল মামা, তো খায়রুল মামা ওই দিন দেখছি ওই বাড়ি থেকে আসতেছে, এবং আইসা মানে আসতেছে আস্তে আস্তে বলতেছে, আমি বললাম কী ব্যাপার মামা, কই গেছিলেন? বলে মির্জা বাড়িতে গেছিলাম।
আপনি তো মির্জাবাড়িতে কাজ করেন, তো আজকে মনে হয় খুব বেশি কাজ করে আসছেন, কি করছেন? পরে বলে মির্জাবাড়িতে আজকে অনেক কাজ ছিল, অনেক কাজ করে আসছি। আমি বললাম কী কাজ করছেন? তখন বলতেছে যে অমুক মির্জা, মানে নাম বলে যে অমুক মির্জা, মানে ওই যে রিপার বাবার নাম বলে যে মানে রিপা এবং রিপার মা নাকি ইতালি চলে যাবে, মানে ওর বাবা ইতালি থাকে, তারা ইতালি চলে যাবে। এবং শোনার পরে আমি তখন অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, রিপা ইতালি চলে যাবে কিন্তু ওর সঙ্গে আমার এত মধুর সম্পর্ক, এত কথোপকথন হচ্ছে, মানে দুজনের এত সম্পর্ক, ও তো আমারে কখনোই বলেনি ও ইতালি চলে যাবে, বা ওর পরিবারের কেউ তো আমাকে এটা জানায়নি। হঠাৎ করে খায়রুল মামার কাছে শুনতেছে ও ইতালি চলে যাবে। তো আমার কথা হচ্ছে আজকে যদি ও আসে তাহলে আমি অবশ্যই ওকে জিজ্ঞেস করব ও ইতালিতে কেন চলে যাবে এবং আমাকে কেন সেটা বলে নাই। আল্লাহর কি হুকুম বিশ্বাস করেন, সে রাতের বেলায় মুষলধারে বৃষ্টি নামছে, এত পরিমাণের বৃষ্টি নামছে, আমি বৃষ্টির কারণে সন্ধ্যার পরে একরকম ঘর থেকে বেরোতে পারি নাই। প্রায় সারাটা রাতই ঘরে বসে ছটফট করতেছিলাম, কারণ বৃষ্টিতে তো আর বাঁশি বাজানো যাবে না। রাত মনে হয় একদম সারাটা রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তখন মির্জাবাড়ির ওইদিকে গেলাম। মির্জাবাড়ির ওইদিকে যাওয়ার কারণ হচ্ছে রিপা মাঝে মাঝে আমি দেখতাম যে তার অন্য অন্য মেয়েদেরকে নিয়ে গ্রামের আশেপাশে হাঁটতো, মানে সকালবেলা বাড়ির আশেপাশে হাঁটে। তো আমার বিশ্বাস ছিল যে ও যদি এভাবে হাঁটতে বেরোয় তাহলে আমাকে ধরবে এবং জিজ্ঞেস করব ও কেন এই জিনিসটা আমার কাছে লুকাইছে। তো এইটা ভাইবে আমি তখন সেখানে গেছি। যাওয়ার পরে আল্লাহর কি হুকুম আর কি, ওইখানে বেশ কয়েকটা মেয়ের সঙ্গে আমি তখন রিপাকে দেখছি এবং দেখার পরে ও আমাকে ডাক দিছে, ও বাসিওলা এটা বলে ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি ওর কাছে গেলাম, কাছে যেয়ে মুখটা খুব মলিন করে দাঁড়িয়ে আছি। ও তখন আমাকে বলতেছে, কী ব্যাপার, আপনার মুখ কালো কেন? কালকে রাত্রে বাঁশি বাজার নাই? আমি বললাম, কালকে রাত্রে বাঁশি কীভাবে বাজাবো, কালকে তো সারা রাতে বৃষ্টি হয়েছে। বলে, ও তাই নাকি, হ্যাঁ সেজন্যই তো আপনার বাঁশি বাজার নাই, কালকে রাত্রে আপনাকে অনেক মিস করছে, আপনার বাঁশির সুর শুনতে পাইনি। আমি তখন বললাম, রিফা তোমার সাথে আমার একটু কথা আছে, এই মেয়েগুলোকে একটু সরাই দাও। এটা বলার পরে ও তখন একটু চমকে গেছে, মানে কেমন যেন একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো, এই মেয়েগুলোকে সরাই দাও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। এটা বলার পরে ও তখন মেয়েগুলোরে বলতেছে যে ঠিক আছে তোরা একটু যা, তো আমি একটু ওনার সঙ্গে কথা বলি, দেখি কি বলতে চায়। তো আমি কথা বলতেছিলাম, পরে মেয়েগুলো ওইদিকে চলে গেছে। আমি বললাম, রিপা তুমি কি কাজটা ঠিক করলা? ও তখন আমার দিকে তাকায় আছে, বলতেছে কি করছি আমি? আমি বললাম, কাজটা কি তুমি ঠিক করলা? ও বলে, কি করছি মানে, আমার জিজ্ঞেস করতেছে। আমি বললাম, তুমি ইতালি চলে যাইবা, তা এটা আমাকে তুমি বলো নাই কেন? ও তখন বলে, আমরা চলে যাব, এটা আপনাকে কেন বলতে হবে? আমি বললাম, তা আমাকে বলতে হবে না, তুমি ইতালি চলে যাইবা, তোমার পরিবার সহ তোমার মা, তোমরা এখান থেকে চলে যাবা, সো সেটা আমাকে বলবা না? ও আমাকে বলে, আপনি কি বলার কি কোনো কারণ ছিল বা কথা ছিল? আমি বললাম, রিপা বাহ, তোমরা মেয়ে মানুষরা সবই পারো। মানুষ যে বলে, কবিরা যে বলে মেয়েরা ছলনাময়ী, এটাই হচ্ছে তার প্রমাণ। প্রতি রাতে আমার কাঁধের উপরে মাথা রেখে তুমি বাঁশির সুর শোনো, আমার পাশে বসে থাকো, এত প্রেম এত ভালোবাসা, আর তুমি ইতালি চলে যাবা সেটা আমাকে বললা না? ও তখন আমাকে বলতেছে, কি বললেন আপনি? আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি কিছু খাইছেন? এবার এরকম করতে করতে বাকি মেয়েগুলো তখন চলে আসছে, মানে ওরা একটু দূরে ছিল, তারা দৌড়ে আসছে। আসার পরে বলতেছে, এই রিপা কী হয়েছে? পরে বলে, দেখ না, উনি বলতেছে আমি নাকি রাতের বেলায় ওনার বাঁশির সুর শুনতে যাই, ওনার পাশে নাকি বসে বসে আমি ওনার বাঁশি বাজানো শুনি। দেখ না, উনি কি উল্টাপাল্টা কথা বলতেছে। বাকি মেয়েগুলো তখন আমাকে বকাঝকা করে এখান থেকে চলে গেছে, মানে রিপাও চলে গেছে। আমি তখন কোনোভাবেই বুঝতে পারলাম না যে কারণটা কি। আবার মনে মনে চিন্তা করলাম, নাকি ও মেয়েগুলোর সামনে বলতে চাচ্ছিল না, নাকি আমি কথা বলতেছিলাম যে মেয়েগুলো শুনছে, এটা হবে নাকি কী কারণ আমি বুঝলাম না। এবার আমি ওই রাতও তখন মানে আমার একটা বিশ্বাস ছিল যে এ রাতে যদি আসে তাহলে আমি ওর সঙ্গে কথা বলবো। আল্লাহর কি হুকুম, এর পরের দিন রাতের বেলায় আবারও বৃষ্টি, মানে তখন কেমন জানি একটা নিয়ম করে রাতের বেলায় বৃষ্টি হচ্ছে। এরপরে রাতের বেলায়ও বৃষ্টি, এবং বৃষ্টির কারণে আমি সেরাতেও বাঁশি বাজাতে পারিনি। এবং এরপরের দিন বিকালবেলা ইতালির উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বেরিয়ে যাবে এমন কথাই আমি শুনেছিলাম। এবং শোনার পরেই আমি সেদিন মানে পাগল হয়ে গেছিলাম, কারণ আমি খায়রুল মামার কাছে শুনছি আজকে বিকালবেলা তারা চলে যাবে, তাদের ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, আজকে বিকালে চলে যাবে। এবার আমি দেশকুল না বুঝে ডিরেক্টলি ওদের ঘরে গেছি। মানে আমি তো ওরা ভালোবাসি, মানে ওরা ছাড়া তো আমি বাঁচবো না। খায়রুল মামা যেহেতু ওদের ঘরে কাজ করে, আমি খায়রুল মামার সঙ্গে ডিরেক্টলি রিপাদের ঘরে গেছি। যাওয়ার পরে রিপা তো আমাকে দেখে মুখ কালো করে আছে, তখন তারা ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করতেছে, তারা গাড়িতে উঠবে। পরে আমি খায়রুল মামার সামনে বলতেছে, মামা আপনি একটু রিপারে ডাক দেন, আমি একটু রিপার সঙ্গে কথা বলবো। মামা তখন আমারে বলতেছে যে কি বলবি তুই ওরে? আমি বললাম, ডাক দেন না। খায়রুল মামা যখন রিপারে ডাক দিল, রিপা তখন এদিকে আসছে,
আসার পরে খায়রুল মামা বলতেছে যে তোমার সঙ্গে বিল্লাল কি জানি কি বলবে। পরে বলতেছে আরে বিল্লাল ভাইয়ের মাথায় তো সমস্যা আছে, ওনার তো ব্রেন ট্রেন ঠিক নেই, উনি তো মনে হয় পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আমি বললাম দেখো তোমরা বড়লোক আর বড়লোক বইলা আমাদেরকে এইভাবে অবহেলা করবা, এইভাবে ছোট করবা, মানে তুমি আমাকে মানে রাতের অন্ধকারে ভালোবাসলা আর দিনের আলোতে অপমান করলা, এটা কি তুমি ঠিক করলা? এই কথাগুলো আমি খায়রুল মামার সামনেই বলতেছি। এবং বলার পরে মেয়ে তখন দিছে চিৎকার, চিৎকার দেওয়া ওর মায়ের ডাক দিছে। ওর মা ছিল এবং ওর চাচ্চু ছিল। এদের সামনেই তখন বলতেছে যে দেখেন এই বিল্লাল ভাই আমারে খুব বেশি জ্বালাইতেছে, রাস্তাঘাটে আমার সাথে যখনই দেখা হয় তখনই উল্টাপাল্টা কথা বলে। এখন এই যে খায়রুল আছে ওনার সামনে আমারে বলতেছে যে আমি নাকি ওর সঙ্গে রাতের বেলায় দেখা করছি। দেখেন তো এগুলো কী বলে। ওর কাকা তখন বলে যে বাইরে এখান থেকে, আমার 2টা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। আমি ঠিক তখনও বুঝতে পারলাম না যে কারণটা কি, ও আমার সঙ্গে কেন এরকম করতেছে। আমি কিছু বুঝতে পারলাম না, আমাকে বের করে দিল। এবং বের করে দেওয়ার পরে আমি যথারীতি তখন সেখান থেকে একদম মনটা খারাপ করে মুখটা কালো করে চলে আসছে। সেখান থেকে চলে আসি এবং আসার পরে আমি ঘরের মধ্যে এসে কান্না করতেছি আর চিন্তা করতেছি মেয়ে মানুষ এরকমই, বিশেষ করে যেহেতু তারা বড়লোক, তাদের অনেক টাকা পয়সা আছে। আমার মতো একটা ছেলের ভালোবাসা এর আর কোনো কিছু যায় আসে না। আমাকে ভালোবাসছে, আমার সঙ্গে ঘুরছে ফিরছে, রাতের অন্ধকারে আমার পাশে বসে বাঁশির সুর শুনছে, এই সবই ছিল তার অভিনয়, কোনোটাই তার মনের কথা নয়। সে আমাকে কখনোই মন থেকে ভালোবাসেনি, সে আমার সাথে শুধু অভিনয় করেছে। তখন আসলে মানে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল ভাই, এতটাই কষ্ট হচ্ছিল যা আসলে বলে বুঝাতে পারবো না। একরকম ঘরে এসে ইচ্ছা মতো কাঁদলাম এবং কাঁদতে কাঁদতে খবর পাইলাম সন্ধ্যার সময় রিপারা তখন মাইক্রোবাস নিয়ে আমাদের বাড়ি থেকে মানে তাদের গ্রাম থেকে চলে গেছে। ও চলে গেছে, আমার ভিতরটা তখন ফেটে গেছে। আমি এটা কাউরে বুঝাইতে পারি নাই, কাউরে বলতে পারি নাই। মনে হয় যেন আমার গোটা পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে, আমি এক অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গেলাম। আমার ভালোবাসার মানুষটা এভাবে আমাকে অপমান করে চলে গেল। এরপর থেকে আমি আর বাঁশি বাজাই না, আমি আর বাঁশি বাজাই তো এখানে যাইও না, আমি ঘরে শুয়ে থাকি এবং সেভাবেই তখন আমার সময়গুলো কাটতেছে। বাঁশিও বাজাই না, সেখানেও যাই না, ঘরের মধ্যে বসে কান্নাকাটি করি। এভাবে প্রায় সপ্তাহখানিকের মতো কেটে গেছে। প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে একটা সময় নিজের ভিতরে কেমন জানি অনেক কষ্ট হচ্ছিল। একদিন রাতের বেলায় এত পরিমাণের কষ্ট হচ্ছিল যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কষ্টে মনে হয় যেন আমার বুকটা ফেটে যাচ্ছিল। সে রাতে আমি তখন সিদ্ধান্ত নিলাম সবসময় তো রিপার জন্যই বাঁশি বাজাই, আজকে আমি নিজের জন্যই বাজাবো। নিজের কষ্টকে ভুলে থাকার জন্য বাঁশির মধ্যে আমি এক করুণ সুর দিব। এটা মনে করি সেদিন আমি বাঁশি নিয়ে আবারও যেখানে বসে আমি বাঁশি বাজাইতাম সেই একই জায়গায় আমি বাঁশি হাতে যাই এবং সেই উঁচা জায়গার মধ্যে বসে আমি তখন বাঁশিতে ফু দিলাম। এবং বাঁশিতে ফু দিলে মুহূর্তের মধ্যে আমি দেখলাম গ্রাম থেকে বেরিয়ে ওই পথ দিয়ে রিপা হেঁটে হেঁটে আসতেছে। এবার ওকে দেখার পরে আমি একটু চমকে গেলাম। আমি প্রথমত মনে করলাম যে হয়তো কোনো না কোনোভাবে ওর যাওয়া হয়নি, হয়তো ও যায়নি বা চলে আসছে, এরকম কিছু একটা। আমার কাছে এটা মনে হলো যে আমি তো শুনেছি ইতালি চলে গেছে, তখন তো ভাই ওই মোবাইল বা ইন্টারনেটের এরকম সিস্টেম ছিল না। তাই মনে করছি হয়তো তারা যায়নি বা চলে আসছে। আমি বাঁশিটা বন্ধ করে দাঁড়াই গেছি। ও দেখি গ্রাম থেকে বেরোয় ঠিক একইভাবে আগে যেরকম প্রতি রাতে আসতো একইভাবে সে রাতেও তখন আসছে। আসার পরে আমার সামনে দাঁড়িয়ে একটা মৃদু হাসি দিয়ে বলতেছে বাঁশি বাজান। আমি তখন বললাম রিপা তুমি যাওনি? কিছু বলে না, খালি হাসে। ওরা এখানে আসলে একটাই ইয়ে ছিল, শুধু হাসতো, মানে মুসকে মুসকে খালি হাসে। আমি বললাম কী ব্যাপার রিপা, তুমি যাও নাই? ও বলে না। আমি বললাম তো তোমরা যে সবাই বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেলা, ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে বেরিয়ে গেলা, তবে তুমি যাও নাই? তোমরা যাও নাই? বলে না। আমি বললাম রিপা আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা যাও নাই? ও আবার বলে না। এবার আমারে বলে বাঁশি বাজাবেন না চলে যাব? আমি তখন বললাম না বাঁশি বাজাবো। চলে যাবা কেন, বসো। আমি তখন আমার মনের আনন্দে বাঁশির মধ্যে ফু দিলাম। এতক্ষণ মনের ভিতরে বেশ কষ্ট জমা ছিল, হিমালয় পরিমাণ কষ্ট ছিল। সেই কষ্টকে দূরে ঢেলে এবার আমি মনের আনন্দে সেখানে বসে বাঁশিতে ফু দিলাম। এবং বাঁশিতে যখন আমি ফু দিলাম আমার বাঁশির সুর ও খুব নীরবে পর্যবেক্ষণ করতেছে বা শুনতেছে। অনেকক্ষণ বাঁশি বাজানোর পরেও আমাকে বলে তাহলে এবার যাই। আমি বললাম রিপা কালকে আসবা? বলে আসবো। এটা বলে ও তখন চলে গেছে এখান থেকে। কিন্তু সেদিন ভাই আমার মনের ভিতরে কেমন যেন একটা সন্দেহ ঢুকে যায়। মানে আমি আসলে এতদিন পর্যন্ত কোনো কিছু সন্দেহ করিনি, বাট সেদিন আমার ভিতরে
একটু সন্দেহ ঢুকে যায়। এবার আমি ঘরে আসি। ঘরে আসার পরেই যেহেতু খায়রুল মামা ওদের ঘরে কাজ করতো বা ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, আমি তখন খায়রুল মামার কাছে যাই সকালবেলা। রাতে ঘুমাই, সকালবেলা যাই। যাওয়ার পরে আমি বললাম, খায়রুল মামা, এই রিপারা কি ইতালিতে যায় নাই? উনি বলে, হ্যাঁ চলে গেছে তো, রাতেই তো চলে গেছে। আমি বললাম, উনি বলে 1 সপ্তাহ আগেই চলে গেছে। আমি বললাম, কি বলেন, আপনি শিওর? বলে, হ্যাঁ শিওর, তো চলে গেছে। আমি বললাম, না ওরা চলে যান, ওরা কালকে রাত্রে বাড়িতে আসছে মনে হয়। উনি আমার বলে, আরে না, তুই কি পাগল হয়ে গেলে নাকি? ওই কালকে রাত্রে কোত্থেকে আসবে, ওরা তো ইতালি চলে গেছে। ওরা মা মেয়ে দুইজনেই চলে গেছে। ওর বাবার কাছে, ওর বাবা ইতালি থাকে, সেখানে চলে গেছে। আমি বললাম, মামা আমি কালকে রিপারে দেখছি, আর রিপা যায় নাই। রিপা কালকে আমার সঙ্গে দেখা করছে ওই জায়গায় এসে। উনি বলে, তুই কি পাগল হয়ে গেলি? কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি বললাম, খায়রুল মামা, আমি এক বিন্দু উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি যেটা সত্য সেটাই বলতেছি। আমি তো আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারবো না। ও নিজে আসছে, আমার সঙ্গে অনেকক্ষণ বসেছিল এবং চলে গেছে। মামাও তখন কনফিউজড হয়ে গেছে যে আসলেই কি, মানে আমি কি বলতেছি। ওই তখন বলে উঠছে, উঠা আমার বলে, চল তো। লুঙ্গি পরা ছিল, একটা গামছা ঘাড়ের উপরে দিয়া আমার সঙ্গে হাঁটতে শুরু করছে। যেহেতু পাশের বাড়ি রিপাদের, পাশের বাড়িতে গেছে। যাওয়ার পরে রিপাদের উঠানে গিয়ে দেখতেছে ওদের ঘরের মধ্যে তালা মারা, ইয়া বড় একটা তালা ঝুলানো। উনি আমার বলে, কী রে, তুই না বললি রিপারা নাকি গ্রামে আসছে, কই রিপাদের ঘরে যে কত বড় তালা ঝুলতেছে? আমি বললাম, মামা কালকে রাতে বিছনার ওইখানে রিপা আইসা আমার সঙ্গে অনেকক্ষণ রাতে পর্যন্ত বসেছিল, আমি বাঁশি বাজাইছি। রিপা গ্রামে আসছে, হয়তো তারা তালা মেরে কোনো দিকে গেছে। এবং আমার কথাগুলো শুনে উনি বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছে, মানে মোটামুটি অনেক বড় বড় চোখ করে তাকাইছে। তাকায় রিপাদের পাশের ঘরের আরেকটা লোক আছে, তাদেরকে জিজ্ঞেস করছে, রিপারা কি বাড়িতে আসছে? বলে, না রিপারা তো 1 সপ্তাহ আগে চলে গেছে ইতালিতে, তারা আসবে কোত্থেকে? আমিও তখন হিসাবটা মিলাইতে পারতেছিলাম না যে কী ব্যাপার। আমি দেখলাম, আমি কথা বললাম, আমার সঙ্গে কথা পর্যন্ত হলো, তাহলে এটা কী ধরনের কথা বলতেছে মামা? এই কথা বলতে বলতেই হঠাৎ করে খায়রুল মামা তখন আমার হাতটা চেপে ধরে। আমার হাতটা চেপে ধরে বলতেছে, তুই আমার সঙ্গে চল। এটা বলে সে ডিরেক্টলি এসে আমার নানুর কাছে আইসা বলতেছে, আমার নানুরে বলে, একটা কাজ করেন, মইনতা ফকিরের কাছে আপনার নাতিরে এখনই নিয়ে যান, নাইলে আপনার নাতিরে পুরীতে নিয়ে যাইব। আমার নানি বলে, কী হয়েছে? বলে, মইনতা ফকিরের কাছে তাড়াতাড়ি নিয়ে যান, আপনার নাতির সঙ্গে পরি আছে। এবং তখনও মানে আমার নানু বিশ্বাস করতেছে না, বা নানু মানে মনে করতেছে হয়তো খায়রুল মামা দুষ্টামি করে। যেহেতু খায়রুল মামার সাথে আমি চলাফেরা করি না, আমার বয়সে বড় হতে পারে, বাট তার সঙ্গে চলাফেরা করে এখানে সেখানে যাই। পরে খায়রুল মামা আমার নানুরে সত্যি রাগ করে বলতেছে যে, ওরে মইনতা ফকিরের কাছে নিয়ে যান, নাইলে কিন্তু ওরে পরিতে নিয়ে যাবে। এটা বলার পরে আমার নানু তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও আয়, আমি একা কেমনি নিয়ে যাব। আমি তখনও হিসাব মিলাইতে পারতেছিলাম না যে কী হচ্ছে আমার সঙ্গে, আমি বুঝতে পারতেছিলাম না। আমি ওখানে দাঁড়ায় আসি, পরে নানু বোরকা পরে আসছে, আইসা এদিক দিয়ে খায়রুল মামা গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়া লুঙ্গি পরে আসছে, আমার মইনতা ফকিরের কাছে নিয়ে যাবে। এবং তারা আমাকে নিয়ে মইনতা ফকিরের বাড়িতে চলে গেছে। আমি তখনও কিছু বুঝতে পারিনি যে আমার সঙ্গে কী হচ্ছে। মইনতা ফকিরের বাড়িতে নিয়ে যাওয়ার পরে মইনতা ফকির তখন আমার দেখা বলতেছে, যাই রে, ছেলেটা তো মেরে ফেলতো, ওর তো মেরে ফেলতো, ওর শরীরের সঙ্গে তো এটা এখনও আছে। একথা বলে মইনতা ফকির আমার গলায় সঙ্গে সঙ্গে একটা তাবিজ পরিয়ে দেয়। তাবিজটা পরানোর সঙ্গে সঙ্গে মনে হয় যেন আমার শরীরের থেকে মানে 100 কেজি ওজন কমে গেছে। মানে আমার শরীরটা তখন বেশ ভারী ছিল, অনেক ওজন ছিল, মনে হয় যেন উপর থেকে কিছু একটা জিনিস আমাকে চাপ দিয়ে রাখছে, মাটিতে ঢুকাই ফেলতেছে। আর এখন দেখলাম যে আমার শরীরটা বেশ পাতলা হয়ে গেছে। আমি তখন ওখানে মানে একরকম বসে আছি। তাই নানু তখন বলতেছে যে, কী হয়েছে তোর? আমারে বারবার জিজ্ঞেস করতেছি, কী হয়েছে তোর? আমি নানুরে বলতেছি যে, না নানু, আমার কিচ্ছু হয়নি, আমার ভাল লাগতেছে না। তাই নানু তখন আমার বাড়িতে নিয়ে আসছে। আসার পরে তখন ধরেন আপনার উনি চলে গেছে। নানু তখন আমার জিজ্ঞেস করতেছে, কী রে তোর কী হয়েছে? তোর সঙ্গে পরি থেকে আসলো? তোর নানা যে তোরে বারবার বলে রাতের বেলায় বাঁশি না বাজানোর জন্য, তুই যে রাতের বেলায় বাঁশি বাজাইছিস, এটা তো খারাপ করছিস, কী হয়েছে নানুরে বলতো? আমি তখন নানুর কাছে সব ঘটনা খুলে বললাম যে, নানু এই ঘটনা। নানু শুনে তো বলতেছে, আল্লাহ মাফ করছে, আল্লাহ খায়রুলের নেক হায়াত দান করুক। আজকে যদি খায়রুল এসে আমারে না বলতো, তাহলে তো তোর পুরি মেরে ফেলতো। এই পুরিটা কি ভালো হয়? এরা তো মেরে ফেলে। আমি তখন নানুরে বললাম যে, নানু সত্যি কি ও পরি ছিল? নানি বলে, অবশ্যই পরি ছিল। আর তুই যে জায়গাটায় বাঁশি বাজাইতি, এটা হচ্ছে আমাদের এলাকাতে পরিদের ঘর বাড়ি, ওইটা হচ্ছে জিন পরিদের ঘর বাড়ি। দিনের বেলায় কেউ ওখানে যায়? দিনের বেলায় তো কোনো মানুষ ওখানে যায় না। তুই এত রাতের বেলা ওখানে গেলি কেন? ওখানে পরি থাকে, এটা সবাই জানে। এই কাজটা তুই একদম ভালো করিসনি, এবং আজকের পর থেকে আর ওইখানে যাবি না।
নানু বেশ বকা টকা দিয়েই আমাকে নানু তখন তার মতো করে চলে গেল। এবং যাওয়ার পরে ভাই আমি কোনোভাবেই হিসাবটা মিলাইতে পারতেছি না, মানে বিশ্বাস করতে পারতেছিলাম না যে ও একটা পরী ছিল, যে আমার কাছে আসলো, আমার পাশে বসলো, আমার হাত ধরলো, আমার সঙ্গে কথা বললো। সে কীভাবে পরী হতে পারে? আমি কোনোভাবেই হিসাবটা মিলাইতে পারতেছিলাম না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে আমার ভিতরে তখন মনে হচ্ছিল কি যে ও আসলেই পরী না। ওই সময় কিন্তু আমার নানা বিছনায় পড়ে গেছে, নানা বিছনায় পড়ে গেছে অসুস্থ। আমার সম্পূর্ণ দেখাশোনা তখন আমার নানু মনেই করতো, আমাকে দেখতো শুনতো সবই নানু করতো। এরকম করতে করতে প্রায় আপনার 15-16 দিনের মতো কেটে গেছে। 15-16 দিন পরে একদিন নানু আমারে বলতেছে আমার ছোটো খালার বাড়িতে যাবে। আমারে বলে যে বিল্লাল চল তোর ছোটো খালার বাড়িতে যাব। তাই আমার ভালো লাগতেছে না, আমি বললাম নানু আমি যাব না। তাই নানু তখন করছে কি একাই গেছে। নানু যেদিন একা বেরিয়ে গেছে ওই রাতে তো আমার জন্য টাইমিং। আমিও রাতে চিন্তা করলাম যে আদৌ কি এটা পরী ছিল, ও কি পরী ছিল, সত্যি কেউ পরী? আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, যার জন্য আমি সেদিন আবারও বাঁশি হাতে সে জায়গার মধ্যে গিয়েছিলাম যেখানে বসে আমি বাঁশি বাজাইতাম। আমি সে জায়গায় আবারও গেলাম এবং ওখানে গিয়ে আমি বসছি, সে জায়গার মধ্যে বসছি। বৈশা মাত্র বসছে, আমি বাঁশিতে ফু দিই নাই, এমন সময় আমি হঠাৎ করে দেখি যে ও একটা তাল গাছের নিচে দাঁড়ায় আছে। তাল গাছের নিচে দাঁড়ায় আছে এবং দেখেই আমি ভয় পেয়ে গেছি, মানে কোনোদিন কিন্তু ভয় পাইনি, এই প্রথম ভয় পাইছে। আমি তখন দাঁড়ায় গেছি, দাঁড়াইয়া ও তখন আমার দিকে আসতেছে। আমি চিন্তা করতেছি কি দৌড় দিব না দাঁড়াই থাকবো। আবার হঠাৎ করে মনে হলো যে না, ও তো কোনোদিন আমার কোনো ক্ষতি করে নাই, এতদিন আমার সঙ্গে দেখা, এত রাত আমার সঙ্গে কাটিয়েছে, যদি ক্ষতি করার তাহলে তো অনেক আগেই ক্ষতি করতে পারতো। না না, ও আমার কোনো ক্ষতি করবে না, আমি দৌড় দিব না। আমি জায়গাটার মধ্যে দাঁড়ায় আছি। ওই তখন সেখান থেকে একজন স্বাভাবিক একটা মেয়ে ভাই আমার চোখের সামনে ভাসতেছে। একটা স্বাভাবিক মেয়ে যেরকম আসে ঠিক এরকম করে আমার সামনে আসছে। আসার পর আমার দিকে তাকিয়ে আছে, মানে আমার জায়গায় অন্য কোনো ছেলে হইলে হয়তো অজ্ঞান হয়ে যেত, বা তখন তো আমি শিওর নিশ্চিত 100% যেটা কোনো একটা জিন বা পরী। তো অন্য কোনো কেউ হইলে কিন্তু মানে দৌড় দিয়ে চলে যেত বা অজ্ঞান হয়ে যেত। আমি দৌড়ও দিলাম না, জ্ঞানও হারাইলাম না, ওখানে দাঁড়ায় আছে। এবং আমি খুব মানে কাঁপা কাঁপা কণ্ঠে তখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম। পরে সালাম দেওয়ার পরে একটা হাসি দিছে, মানে একটা মুচকি হাসি সবসময় যেরকম দেয় এরকম একটা মুচকি হাসি দিয়ে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। ভয় লাগতেছে আমারে বলে। আমি বললাম হ্যাঁ ভয় লাগতেছে। পরেও আমার একটা ফু দিল, মানে দেখলাম এমনি একটা ফু দিছে। দেওয়ার পরে আমার কেমন জানি শরীরটা অনেকটা পাতলা হয়ে গেছে। ও এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু তাবিজটা অনেক আগেই খুলে ফেলছি। আমার শরীরে যে তাবিজটা ছিল এটা আমি খুলে ফেলছি, আমার এটা ভালো লাগতো না। শরীরে তাবিজ তো মানে এটা আমার বেশ অপছন্দনীয় একটা কাজ ছিল। 2-3 দিন রাখছি, রাখার পর আমি নিজে খুলে ফেলে দিছি। তাই নানি আর আমার আর কোনো কিছু বলে নাই। এবার আমারে বলে ভয় লাগে। আমি বললাম মানে আমার শরীরে যখন ফু দিল তখন কিছুটা আমার শরীরটা রিফ্রেশ হয়েছে, একটু ভালো লাগতেছে। পরে আমি বললাম যে আপনি কে? বলে আমি জোলেখা। আমি বললাম জোলেখা? বলে হ্যাঁ আমি জোলেখা। আমি যে আপনি কোথায় থাকেন? বলে আমি এই জায়গায় থাকি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো। আমি বললাম আপনি কি দেখে তো রিপার মতো মনে হয়। বলে হ্যাঁ আমাকে দেখে রিপার মতো মনে হয়, আমি রিপা না। আমি বললাম আপনি জোলেখা, কিন্তু আপনি প্রতিদিন রিপার রূপে বা এখনও রিপার রূপ নিয়ে আছেন, তার কারণ কি? পরে বলে তুমি যে রিপাকে পছন্দ করো আর আমি যে তোমাকে পছন্দ করি এই জন্য। আমি তখন বললাম মানে আপনি আমাকে পছন্দ করেন, আমি ঠিক বুঝলাম না। পরে বলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি আর তুমি রিপারে পছন্দ করো, তাই তো আমি রিপার রূপে আসছি তোমার কাছে। আমি তখন বললাম তার মানে আপনি যে এতদিন আমার কাছে আসতেন, আমার সঙ্গে কথা বলতেন, তার মানে আপনিই ছিলেন? বলে হ্যাঁ আমিই ছিলাম। এখন তোমার ভয় লাগতেছে? সত্যি কথা বলতে ওই সময় কিন্তু আমার ভয় লাগতেছে না, মানে আমার মনের ভিতরে এটা আসতেছে না যেটা কোনো একটা জিন বা পরী। আমার কাছে মনে হচ্ছে একটা স্বাভাবিক মানুষের সঙ্গে আমি কথা বলতেছি। আমি তখন বললাম যে আমার এখন ভয় লাগতেছে না, কিন্তু আমার ভিতরে জানি কেমন কেমন লাগতেছে, মানে আমি আপনাকে ঠিক বুঝাইতে পারবো না। পরে বলে কেমন কেমন লাগতেছে? আমি বললাম আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে আপনি মানে মানে এরকম আমতো আমতো করতেছি। পরে বলে তুমি বসো। বসছি। পরে বলতেছে তোমার রিপার জন্য খুব কষ্ট হচ্ছে? আমি বললাম হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে, আর আমরা তো অনেক গরিব আর রিপার অনেক বড়লোক। আমার আসলে ওর সাথে সম্পর্ক করাটাই ঠিক হয় নাই, বা ওর সঙ্গে ওকে নিয়ে স্বপ্ন দেখাটাই আমার ভুল হয়েছে। ওরা ইতালি গিয়ে চলে গেছে, ওরা অনেক বড়লোক, এবং আমি সত্যি আমার ওর কথা আমার খুব মানে খারাপ লাগতেছে।
পরে উনি আমারে বলতেছে রিপাও তোমার অনেক মিস করে, মানে রিপাও তোমার কথা অনেক মনে পড়ে। আমি বললাম মানি রিপা আমার কথা মনে পড়ে? ও বলে হ্যাঁ, একটু আগেও তোমার কথা মনে করছে এবং অনেকের সঙ্গে তোমার বিষয় নিয়ে আলোচনা করছে, ও তোমাকে অনেক মনে পড়ে তোমার কথা। আমি বললাম রিপা কি করে এখন? পরে বলে আছে তো। আমি বললাম আপনি কি রিপাকে দেখতে পান? বলে হ্যাঁ আমি দেখতে পাই। আমি বললাম মানে আপনি কি ইতালিতে চলে যেতে পারেন? বলে হ্যাঁ যাইতে পারি। আমি দেখি তো কী করে, আমি যাই, আমি দেখি তো কী করে। আমি বললাম মানে আপনি যেখানে খুশি সেখানে যাইতে পারেন? বলে হ্যাঁ, আমরা যেখানে খুশি সেখানেই যাইতে পারি, কারণ আমরা চলাফেরা করি বাতাসের সঙ্গে, বাতাস এক দেশ থেকে অন্য দেশে সহজে চলে যেতে পারে। আমি তখন বললাম যে মানে আমি আসলে বুঝতে পারতেছি না, মানে রিপা এখন কি করে? উনি যা যা বলতেছে যে রিপা এটা করো ওইটা করো সব আমারে বলতেছে। আমি তখন বললাম তা আমি তো রিপারে ভালোবাসি, তাহলে আপনি আমার কাছে রিপারে পাঠিয়ে দেন, এমনি বলতেছে। এটা বলার পর একটা হাসি দিছে, হাসি দিয়া বলে তুমি রিপার কাছে যেতে চাও? আমি বললাম হ্যাঁ আমি রিপার কাছে যেতে চাই, আপনি আমার রিপার কাছে পাঠাই দেন। পরে বলতেছে দেখো, ঠিক এরকম করে বলতেছে যে তোমাদের যেরকম সর্দার আছে, মাতবর আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এবং তোমরা যেরকম আল্লাহকে মানো, ভগবানকে মানো বা ধর্ম অনুযায়ী যেরকম মানুষরা চলে, আমাদের মাঝে এরকম চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সর্দার আছে এবং অনেক ভিন্ন ধর্মের মানুষও আছে। আমি চাইলে তোমাকে এক মুহূর্তের মধ্যে ইতালি নিয়ে যেতে পারি তোমার ভালোবাসার মানুষের কাছে, কিন্তু এটা আমি করলে আমাদের যে সর্দার আছে আমার বড় বিপদ হয়ে যাবে, অনেক বড় শাস্তি হবে, হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। আমি তোমাকে এভাবে নিতে পারবো না, তবে তুমি যদি চেষ্টা করো আমি তোমাকে সাহায্য করব রিপার কাছে চলে যাওয়ার জন্য। আমি তখন বললাম কি বলতেছেন? সত্যি সত্যি আপনি আমাকে সাহায্য করবেন রিপার কাছে চলে যাওয়ার জন্য? আপনি যদি আমাকে রিপার কাছে দিয়ে যেতে পারেন বা রিপার কাছে দিয়ে দেন, আমি আপনার কাছে চিরঋণী থাকব, আমি আপনার কাছে সত্যি চিরঋণী থাকব। পরে একটা হাসি দিয়ে বলতেছে আমার কাছে তোমার ঋণ লাগবে না, আমার কাছে কোনো কিছু লাগবে না। তুমি যদি রিপার কাছে গিয়ে ভালো থাকো তাহলে আমিও শান্তি পাবো। তবে তুমি যেখানে আসছো তোমার নানু শুনলে তো অনেক রাগ করবে। আমি বললাম নানু রাগ করবে তা করুক, আমি জানি আপনি আমার কোনো ক্ষতি করবেন না, আপনি অনেক ভালো, আপনি আমার কোনো ক্ষতি করবেন না, আমার এই বিশ্বাস আছে। আর এই বিশ্বাস আছে বলে আমি আপনার কাছে আসছি। আপনি আমার কিছু টাকা পয়সা দেন, আমি সেগুলো বিক্রি করে আমি রিপার কাছে ইতালি চলে যাব। পরে হাসি দিয়ে বলতেছে সরাসরি তোমাকে আমি কোনো কিছু দিতে পারবো না, আমাদের নিয়ম নাই সরাসরি কোনো কিছু দেওয়া, আমি তোমাকে সরাসরি কোনো কিছু দিতে পারবো না। তবে আমার একজন গুরু আছে, একজন ওস্তাদ আছে এবং উনি আমার সঙ্গে সম্পর্ক অনেক ভালো, আমি ওনার ঠিকানা তোমাকে দিতে পারি। তুমি ওনার কাছে গেলে উনি তোমার সব ব্যবস্থা করে দিবে। আমি বললাম উনি কে? পরে তখন ঠিকানা দিল যে উনি ঢাকায় থাকে এবং বলল একটা মসজিদে উনি ইমামতি চাকরি করে, আমার এটা বলছে রাজধানী ঢাকাতে। তখন আমি বললাম, আমারে বলে যে পুরো ঠিকানাটা আমাকে বলছে এবং আমি কিন্তু ছাত্র হিসেবে বেশ ভালো ছিলাম, এই সময়টাতে কিন্তু ভালো না। উনি আমাকে বলার সঙ্গে সঙ্গে আমার এই জিনিসটা মাথায় ঢুকে গেছে। পরে বলে তুমি ওনার কাছে যাও, ওনার কাছে গেলেই হবে, আর কোনো কিছু লাগবে না, ওনার কাছে গেলে উনি তোমাকে সব ব্যবস্থা করে দিবে। তা এটা বলার পরে বলে আমি চলে যাই, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তুমি চলে যাও আমারে বলে। আমি বললাম আমি চলে যাব, মানে আমার তখন আর যেতে ইচ্ছে করতেছে না উনি যেভাবে কথা বলতেছে। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কি কালকে আসবো? বলে না তুমি কালকে আসবা না, তুমি যে লোকের ঠিকানা আমি তোমাকে দিয়েছি তুমি সেই লোকের কাছে যাও, তিনি তোমাকে সব ব্যবস্থা করে দিবে। এটা বলার পরে আমি সেখান থেকে তখন ঘরে আসছি, কোনোভাবেই নিজের বিশ্বাস করতে পারতেছি না যে আমার সঙ্গে এটা কী হচ্ছে, আদৌ কি এটা সম্ভব, এটি কীভাবে কি। সারাটা রাত চটপট করে কাটাইছি এবং পরের দিন আমি সিদ্ধান্ত নিয়েছি যাই হোক যেটাই হোক আমি আইসেই কিন্তু এই অ্যাড্রেসটা কাগজে লিখে ফেলছি, সঙ্গে সঙ্গে কাগজে লিখা। আমি তখন আমার নানি বাড়িতে আসছে পরের দিন, আমি নানিরে বললাম যে নানি আমি ঢাকায় যাব। তাই নানি বলে ঢাকায় যাবে কে? আমি বললাম ঢাকায় একটা চাকরি হয়েছে, ওই চাকরির বিষয়ে যাব। তো যাওয়ার সময় আমি খায়রুল মামারের সঙ্গে করে নিয়ে গেছি। এর পরের দিনে বিকালবেলা আমি রওনা দিয়ে দিছি। আদৌ কি এটা সত্য কি না, আমাকে যে ঠিকানা দিল বা এটা কি তা জানার জন্যই রাজধানী ঢাকারই একটা নামকরা মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেবের ঠিকানা অনুযায়ী আমি তখন গেছি। আমরা বিকেলে রওনা দিয়ে দিই, রাত পেরিয়ে পরের দিন বিকালবেলা আমরা সে জায়গায় গিয়ে পৌঁছাই, ওই ঠিকানা অনুযায়ী গিয়ে পৌঁছাই। এবং যাওয়ার পরে তখন আমি যখন যাই তখন আসরের আজান চলতেছে, মানে জমাত চলতেছে। আমি আর মামা খায়রুল মামা একসঙ্গে গিয়ে ওখানে জমাতে নামাজ আদায় করছি। নামাজটা আদায় করার পরেই এই লোকটার সঙ্গে তখন আমি ইমাম সাহেবের নাম যেটা বলছি সেই নামেই,
পরে ওনার কাছে গেছি, যাওয়ার পর উনি আমাকে দেখে একটা হাসি দিছে, হ্যান্ডশেক করছে, বলে তোমার আসতে কোনো সমস্যা হয় নাই? আমি যে না, আমার আসতে কোনো সমস্যা হয় নাই। বলে তোমার শরীর ভালো? আমি বললাম জি ভালো। যে ঠিক আছে চলো। এই বলে তিনি তখন আমাকে তার সামনে একটা রুম আছে, ওই রুমের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে রাজকীয় খাবার দিছে, খাবার দাবার খাইতেছি। পরে নিয়ে আমারে বলে তোমার জুলেখা পাঠাইছে? আমি তখন কিছু বলি না, কারণ খালিল মামুনের সাথে আছে। পরে বলে তুমি ভয় পেও না, জুলেখা পাঠাইছে? আমি বললাম জি। পরে বলে হ্যাঁ, ও আমার কাছে বলছে। তোমার পাসপোর্ট আছে? এমনি জিজ্ঞেস করে, মানে মনে হয় যেন উনি সব কিছুই জানে। তাই আমি বললাম যে না, আমার তো পাসপোর্ট নাই। পরে বলে তুমি পাসপোর্ট বানাইতে হবে, বিদেশ যেতে হলে তো পাসপোর্ট লাগে। আমি বললাম জি। বলে তুমি থাকো, আমি সব কিছু করে দিব। মানে আমার ভিতর তখন মনে হচ্ছে কি ভাই, এটা একটা স্বপ্নের মতো লাগতেছে আমার কাছে, যে আমি রাতের বেলা ঘুমাইছি, স্বপ্ন দেখতেছি, এবং হয়তো সকালবেলা আমি জানবো যে এই স্বপ্ন আমার স্বপ্ন, আমি সকালে হয়তো এটাই জানবো। এটা ভেবে আমি তখন মানে ওনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে আমি থাকবো। খায়রুল মামার আমি তখন মসজিদের পাশেই আমাদেরকে একটা থাকার জায়গা দিয়েছি, সে জায়গায় আমি ছিলাম। পরের দিন সকালবেলা, ওই সময় কিন্তু পাসপোর্ট আপনার অন্যরকমভাবে হতো, এখনকার তো ডিজিটাল সিস্টেম ওরকম না। আমাকে সঙ্গে করে নিয়ে গেছে, উনি ছবি উঠাইছে এবং আনুষঙ্গিক পাসপোর্টের যে কাজ আছে সব কাজ উনি করছে। করে আমারে বলে তোমাদের এলাকাতে তুমি চলে যাও, আমাকে ডেট দিছে, তুমি ওই ডেটে আসবা। একটা ডেট দিয়ে দিছে, প্রায় 2 মাস পরের একটা ডেট দিছে, ওই ডেটে আসবা, তবে তুমি আর জুলেখার কাছে যাইও না। আমার এইটা উনি বলে দিছে যে তুমি আর জুলেখার কাছে যাইও না, গেলে তোমার ক্ষতি হবে। এই কথাটাই হুজুরটা আমাকে বলে দিছে। তো আমি চিন্তা করতেছি, আমি জুলেখার কাছে গেলে আমার ক্ষতি হবে, তো জুলেখাই তো আমার জন্য এসব করতেছে, এই সবই তো আমার জন্য জুলেখা করে, তাহলে জুলেখার কাছে গেলে আমার ক্ষতি হবে কেন? আমি এটা ঠিক বুঝতে পারলাম না। এবার এই গাড়ির মধ্যে উঠছি, আবার চলে আসতেছি। তাই আমার মামা খায়রুল মামা বারবার জিজ্ঞেস করতেছে যে বিল্লাল জুলেখাকে, তারা কোন জুলেখার কথা বলল, কোন জুলেখার কাছে তোরে যাইতে মানা করছে, এটা কোন জুলেখা? আমারে বারবার বলে। আমি বিল্লাল মামারে কোনো কিছুই বলি না, এবং না বইলা আমি আমার নানুর বাড়িতে আসছি। আসার পরে আমার বেশ ইচ্ছা করতেছিল সে জায়গাটা যাওয়ার, কিন্তু আমি আর যাইতাম না। আমার অনেক ইচ্ছা করতেছিল আমি যে ওইখানে যাব, কিন্তু আমার আবার উনি যে মানা করছে, বা ওই জুলেখাও তো আমাকে মানা করছে না আসার জন্য, আমি আর ওখানে গেলাম না। সেই ডেট অনুযায়ী আমি আবার ওই লোকের কাছে আসছি, উনি ডেট দিয়ে দিছে, আমাকে বলছে এই ডেটে আসার জন্য। এই ডেটে ওনার সঙ্গে যাওয়ার পরে ওনার সঙ্গে তখন একটা অফিসার ছিল, অফিসার বলতে মানে একটু শর্ট কোট পরা একজন লোক ছিল, তিনি আমাকে একটা জায়গায় নিয়ে গেছে। এখন জানতে পারি যে এটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সির মতো। সেখানে নিয়ে গেছে, আমার সিগনেচার সব কিছু নিয়ে আমার বলে তুমি থাকো, এবং এর পরের দিন তিনি আমাকে সঙ্গে করে ইন্ডিয়া নিয়ে যায়। এর কয়েকদিন পরেই আমাকে সঙ্গে করে তিনি ইন্ডিয়াতে নিয়ে যায়। ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে এই লোকটাই আমার সব কিছু করে দেয়। এই লোকটা কে সেটা আমি জানি না, সব কিছু আমার কাগজপত্র এটা ওইটা সব ঠিক করে। এখানে অনেক ঘটনা আছে, বিস্তারিত আপনাকে না বলি, কারণ সামনে অনেক ঘটনা আছে। তা অনেক ঘটনা এই সঙ্গে মানে এরই মাঝে আমার সঙ্গে ঢাকা শহরে ঘটছে, যেগুলো আমার কাছে কল্পনার মতো লাগতো, অবাক লাগতো যে এটা কীভাবে সম্ভব। তো এই সব কিছু হওয়ার পরে যথারীতি আমি আবারও ঢাকায় চলে আসি। আসার পরে তিনি আমাকে বলো অমুক দিন তুমি চলে এসো। আমাকে আরেকটা ডেট দেওয়া হয় যে এই ডেটে তুমি আসবা। এরপর যখন আমাকে আরেকটা ডেট দেয়, আমি আসলে একটু বিস্মিত হয়ে যাই যে এরপরে আমাকে আরেকটা ডেট দেওয়া হলো যে এই ডেটে তুমি চলে আসবা। উনির সাথে আমার সঙ্গে কোনো রকমের চিঠিপত্রের মাঝেও যোগাযোগ না। তখন তো আপনার মোবাইল ফোন ওরকমভাবে ছিল না, বেশিরভাগে আপনার চিঠিপত্রের মাধ্যমেই মানুষের সাথে মানুষের যোগাযোগ হতো। তো আমার কাছে তো কোনো মানে ওনার কোনো চিঠিপত্রের ঠিকানাও নাই, কিচ্ছু নাই। আরেকটা ডেট বলে দেয়, সেই ডেটে আমি আবারও আসি। আসলে আমার এটা সেটা আরও আনুষঙ্গিক কাজ হয়। এরপরে আমাকে বলে তুমি 2 মাস পরে আসবা। আমাকে 2 মাস পরে ডেট দেয়। এই যে আমি আসতেছি যাচ্ছি, এগুলো খায়রুল মামার সঙ্গে যাইতেছে, খায়রুল মামা নিয়ে আসতেছে যাচ্ছে, কিন্তু খায়রুল মামার কাছে আমি কোনো কিছুই বলতেছি না। খায়রুল মামা না, আমি কারো কাছেই কোনো কিছু বলি না, এই বিষয়গুলো আমি সম্পূর্ণ গোপন রাখতেছি। এভাবে অনেক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি তখন আমাকে বললো যে এবার আমার ফ্লাইট, মানে আমি চলে যাব। তো কিভাবে কি হলো এই কোনো কিছু আমার মাথায় আসতেছে না। মানে আমি আসলে নিজেই হিসাবটা মিলাইতে পারতেছিলাম না যে আমার সঙ্গে কি হলো, বা এই লোককে, বা এক এক সময় এক এক লোককে আমি দেখতাম। এই যিনি হুজুর আছে তিনি আমাকে এক এক সময় এক এক লোকের সঙ্গে পাঠাইতো, এই কাজের জন্য পাঠাইতো, ওই কাজের জন্য পাঠাইতো, এই সমস্ত কাজগুলোই না আমাকে দিয়ে করাইতো। এবং করানোর পরে সবশেষ উনি আমার ভিসা টিসা সব কিছু ঠিকঠাক করে, এবং আমার পরিবারের মানুষ আমাকে বারবার জিজ্ঞেস করছে, এবং যিনি আমার হুজুর ছিল তিনিও মানা করছে যে আমি যাতে এই বিষয়গুলো কারো কাছে না বলি, মানে এইগুলো যাতে আমি কারোর সঙ্গে শেয়ার না করে কাউকে না বলি। যদি বলি বা ওনার ঠিকানা যদি কাউকে বলি তাহলে আমার ক্ষতি হবে।
এটাও বলছে আমার ঠিকানা কারোকে বলা যাবে না, বা তোমাকে যে জুলেখা এগুলো করাচ্ছে এটাও তুমি কাউকে বলতে পারবে না, যদি বলো তোমার ক্ষতি হবে। এবার সব কিছু আনুষঙ্গিক কাজগুলো প্রায় 1 বছরের মাথায় সব শেষ হলো। 1 বছর পরে আমি তখন ইতালিতে গেলাম, এবং আর কিন্তু জুলেখার সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। ইতালিতে যাওয়ার পরে আমি যেদিন ইতালি গেলাম, যে কোম্পানি আমাকে ভিসা দিছে সেই কোম্পানির রুমে যেদিন গেলাম, তার পরের দিন সেখানে আমার জুলেখার সঙ্গে দেখা। সে কোম্পানির একটা বাগান ছিল, রাতের বেলায় আমার ঘুম আসতেছে না, কেমন কেমন লাগতেছে। তা আমি কী করলাম, কোম্পানির সাথেই হচ্ছে আমরা যেখানে থাকতাম সাথেই বাগানটা, ওই বাগানে গেছি, পরে দেখি আমি ওখানে জুলেখা বসে আছে। বাংলাদেশে আমার তার সঙ্গে আর একবারও দেখা হয়নি। তা এখানে গেছি, পরে আমার ভিতর কিন্তু তখন বিন্দু মাত্র কোনো ভয় নাই, মানে কোনো ভয়ই কাজ করে না, মানে ওরে দেখলে ভয় পাবো ওরকম কিচ্ছু না। কাছে গেছি, যাওয়ার পরে ও আমার হাসে, মানে দেখলে আমার হাসে, পাশে বসে বসে বলে না তুমি আসছো ইতালি, আমারে বলে আমি তো আসছি, তোমার ভাল লাগে? যে হ্যাঁ আমার ভাল লাগে। পরে বলে জুলেখারা এই কোথায় থাকে, রিপা কোথায় থাকে জানো? আমি বললাম না। পরে সে আমাকে রিপাদের ঠিকানা দেয়, ঠিকানা দিয়ে আমাকে বলে যে অমুক জায়গায় রিপারা থাকে, তুমি তাদের বাসায় যাবা, রিপাদের পরিবারের সঙ্গে কথা বলবা, তারা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। এই কথা বললো, সে বলে তুমি এখন রুমে যাও, ঘুমাও, আমি তোমার সঙ্গে সময় হলে আবারও দেখা করব। আমি তখন তার সঙ্গে আবারও এভাবে কথাবার্তা হয়ে গেলাম, আমি আবার চলে আসছি, আইসা আমার মতো আমি ঘুমাই গেছি। 3 দিন পর্যন্ত আমি কোম্পানিতে যাই, কিছু কাগজপত্রের কাজ আছে এগুলো করি। 3 দিন পরে আমি তখন আমাকে যেই ঠিকানাটা দেওয়া হয় সেই ঠিকানা অনুযায়ী আমি তখন সেখানে যাই, মানে রিপাদের যে ঠিকানা দিল ওই ঠিকানা অনুসারে সেইখানে যাই। সাথে আমার আর একটা বাঙালি ভাই ছিল, ওই বাঙালি ভাইয়ের বাড়ি চিটাগংয়ে, তিনি আমাকে নিয়ে যায় সাথে করে। তিনি অনেক পুরনো লোক আর কি, এখানে অনেক দিন ধরে আছে। এবং তাদের বাসায় যাওয়ার পরে রিপার বাবা তো আর আমাকে চেনে না, রিপার মা চিনে এবং রিপা চিনে। তাদের বাসায় গেছি পরে তারা সবাই অবাক আমাকে দেখে, মানে পুরোপুরি অবাক, মানে সবাই বলতেছে এটি কেমনি সম্ভব, আমি কেমনি আসছি এত দ্রুত সময়ের ভিতরে, এত দ্রুত সময়ের ভিতরে তো কখনোই আসা সম্ভব নয়। তো এরপরে রিপার মা আবার আমার সঙ্গে সম্পর্ক বেশ ভালো ছিল, উনি অনেক ভালো মানুষ, আমার সঙ্গে সম্পর্ক বেশ ভালো। উনি তখন আমার বলে তুমি কেমনে আসছো? আমি বলছি আমার পরিবার থেকে এমনি এমনি ভিসা কিনছে ঢাকা থেকে, এরপর আমারে পাঠাইছে। তো ওনার সাথে কথাবার্তা বললাম, সব কিছু হয়েছে। হওয়ার পরে তখন তারা কি করলো, আমারে তাদেরকে বললো যে তা তুমি যে আসছো তুমি কই থাকো? আমি কোম্পানির নাম বলছি, বলে এটা তাদের পাশেরই একটা কোম্পানি, মানে তাদের বাসার পাশে। তা আমারে বলে তুমি যে কোনো সময় চলে আসো, তোমার যখনই মন চায় তুমি তখনই আইসো, আমার এখানে চলে এসো, আমাদের এখানে আসতে তোমার কোনো সমস্যা হবে না, তুমি যে কোনো সময় চলে এসো। এরপরে হতো কি, আমি সময় পাইলে ওদের বাসায় চলে যেতাম। আবার রিপা আমার উপরে যে একটা রাগ ছিল, ক্ষোভ ছিল দেশে থাকতে, এই বিষয়গুলি কিন্তু সব কেটে গেছে, আমার কিছু বলে না, মানে আমারও কোনো কিছু জানায় না বা কোনো কিছু বলে না, সবসময় আমার সাথে সম্পর্ক ভালো এবং ভীষণ ভালো একটা সম্পর্ক চলে গেছে। আর আমার কিন্তু জুলেখার সাথে আর দেখা হয় না, আমি তো জুলেখাকে আর দেখি নাই, এবং ওর আমার কখনো আমার সামনেও আসে না, ওর সঙ্গে আমার আর কথা হয় নাই। তাই এই রিপাদের বাসায় যাইতাম আসতাম, ওদের বাসায় টুকিটাকি কাজ হয়তো করে দিতাম, এবং এরকম করতে করতে আস্তে আস্তে করে রিপা আমার উপরে একটু একটু করে দুর্বল হচ্ছে। যেহেতু ওইখানে তো ধরেন সবাই ফ্রি মাইন্ড, যে যার মতো করে চলাফেরা করে, আর আমি যেহেতু একই গ্রামের ছেলে, ওদের বাসায় যাচ্ছি, মাঝে মাঝে ওর সঙ্গে বাইরে যাচ্ছি, এটা করতেছি ওইটা করতেছি, তখন তাদেরও ওরকম করে ডকুমেন্ট হয়নি, রিপার মা এবং রিপার তাদেরও কোনো লিগেল ডকুমেন্ট হয়নি, তারা তাদের ওর বাবার ডকুমেন্টের উপরেই তারা আছে, আর আমার ওয়ার্ক পারমিট ছিল, আমি সেটা নিয়ে ঘুরতেছিলাম। তাদের সঙ্গে এখানে সেখানে এই মার্কেট সেই মার্কেট করে ঘুরে ঘুরে আমি মোটামুটি ইতালির প্রায় সব জায়গা চিনে গেছি। এভাবে প্রায় আমার জীবন থেকে 2.5 থেকে 3 বছরের মতো কেটে যায়। 2.5 থেকে 3 বছর আমি সরাসরি জুলেখাকে দেখি নাই, কিন্তু ও স্বপ্নে আসতো, স্বপ্নে এসে আমাকে বিভিন্ন ধরনের ডিক্লারেশন দিত, আমার সঙ্গে কথা বলতো, এবং অনেক রকমের ভালো একটা সম্পর্ক আমার সঙ্গে রিপার ছিল। এরকম করে 3 বছর পরে তখন তারা জুলেখার ছিল 3 বছর পরে, তখন এই রিপার পরিবার তখন আমাকে ডিরেক্টলি এই বিয়ের প্রস্তাব দিল রিপাকে, মানে আমি রিপাকে বিয়ে করবো কিনা তারা আমার ডিরেক্টলি প্রস্তাব দিছে, যেটা কোনোদিনও সম্ভব নয়। আমি ইতালিতে আসছি ঠিক আছে, কিন্তু আমার পারিবারিক অবস্থা বা আমার সব কিছু দেখে শুনে তারা তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দেবে, এটা আমি স্বপ্নেও কল্পনা ছিল না, এবং তারা নিজেরাই তখন আমাকে প্রস্তাব দিল। ওই সময় কিন্তু রিপার সঙ্গে মোটামুটি আমার একটা ভালো প্রেমের সম্পর্ক চলতেছিল, একটা ভালো প্রেমের সম্পর্ক রিপার সঙ্গে আমি রিপার সঙ্গে ঘুরে ফিরি, এবং এই সম্পর্কের বিষয়টা রিপার মাও কিন্তু জানছে। তখন কিন্তু এই কোম্পানি থেকে এই কোম্পানিতে আমি 1 বছর কাজ করে আমি নিজে একটা দোকান দিই, মানে দোকান দিই বলতে আমার ওই চিটংয়ের যে ভাই আছে উনি আর আমি দুজনে মিলে আমরা একটা দোকান চালু করি, একটা সবজির দোকান, ওইটা আমরা দুজনে চালাইতাম। তো সেখানে সবজির দোকান দিলাম, এবং এভাবেই তখন আমি এই 3 বছর পরে তখন তারা আমার বিয়ের প্রস্তাব দিছে, এবং আমি তো মুহূর্তের মধ্যে রাজি, কোনো কথা নাই। এই বাসর ঘরে যখন আমার বাসর হবে রিপার সঙ্গে, এই প্রথম আমি তখন আবার জুলেখাকে দেখলাম,
মানে ইতালিতে মনে হয় এইটা আমার জুলেখার সঙ্গে দ্বিতীয়বার সরাসরি দেখা। এবং দেখার পরে ও তখন করলো কি, আমি যেখানে আমার বউরে নিয়ে বসছি তার মানে এই রুমের ভিতরে একটা সোফা আছে, সোফার মধ্যে বসে আছে, বসে বসে হাসতেছে। তা হাসতেছে, আমি বললাম যে তুমি চলে যাও, আচ্ছা তুমি চলে যাও, এটা 2বার বলছি। পরে রিপা আমার জিজ্ঞেস করতেছে তুমি কারে বলতেছো চলে যাওয়ার জন্য? আমি বললাম আরে না, কাউরে না, তুমি আসো। এই বলে আমি তখন রিপার সঙ্গে থাকতে শুরু করলাম। বাট আমি বারবার দেখতাম জুলেখা আমাকে ডিস্টার্ব করতো, কানের কাছে আসতো, ফু দিত, ধাক্কা দিত এবং এরকম আমাকে অনেকটা বিরক্ত করতো। আমি এটা প্রথমে বুঝতে দিই নাই। এভাবে প্রায় 3 থেকে 4 মাসের মতো আমার সংসার হয়। 3-4 মাস পরে এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় রিপা তখন গর্ভবতী হয়। 3-4 মাস পরে কিন্তু রিপা কিছুটা সন্দেহ করেছিল যে কিছু একটা মনে হয় ঘটতেছে, কিন্তু আমাকে ডিটেলসে কিছু বলে নাই বা ও কিছু জানে নাই। তো রিপা গর্ভবতী হইলে আমার বিয়ের 2 বছরের মাথায় রিপার ঘরে একটা পুত্র সন্তান হয়, মানে একটা ছেলে হয়। এবং ছেলেটা হয়েছে পরে, ছেলেটার মাঝে অনেক সমস্যা ছিল, আমার ছেলেটার বিভিন্ন ধরনের সমস্যা ছিল। এই সমস্যাগুলো কিন্তু জুলেখা ভালো করে, জুলেখা ভালো করে বা সব কিছু করে। আমার সন্তানটার বয়স যখন প্রায় 8 মাস হয়েছে পরে একদিন হয়েছে কি, আমার বাচ্চাটা, আমরা ছিলাম দোতলার ওই ইয়ের মধ্যে ও খেলতেছিল, মানে এরকম ইয়ের মধ্যে ধুলির মধ্যে রেখে খেলতেছিল। তা আমাদের ওইখানে রিপার একটা খালা ছিল, কেমন জানি একটা দুঃসম্পর্কের খালা নাকি ওই মহিলা তখন এই বাচ্চাটার এরকম মানে বারান্দার মধ্যে নিয়ে, বারান্দার রেলিংটা অনেক নিচু ছিল, নিচু রেলিংয়ের মধ্যে এরকম করতে করতে তার হাত থেকে পড়ে গেল নাকি, মানে আপনি তো বুঝতে পারেন যে এত ছোটো একটা বাচ্চা ওই থেকে পড়ে গেছে। তা পড়ে গেছে, সবাই তখন চিৎকার দিছে। রিপারা যে এলাকাতে থাকতো এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছিল, চিৎকার দিছে, সবাই তখন নিচে নেমে আসছে, দেই যে রিপা মানে বাচ্চা হাসতেছে। মানে ওখান থেকে বললে তো একটা বাচ্চা ডিরেক্টলি মরে যাওয়ার কথা, ও তো বাঁচার কথা না, ছোটো বাচ্চা, কিন্তু ওই হাসতেছে, মানে মনে হয় যেন ওরা এইমাত্র রাখা হয়েছে। তা ওরা সবাই কোলে নিছে। আমি তখন দেখলাম যে ওখানে জুলেখাও দাঁড়ায় ছিল, মানে অনেকগুলো মানুষ আসছে এবং পুলিশও আসছে, ওখানে জুলেখাও ছিল। তো আমি তখন বলতেছি রিপার শুধু একটা কথাই বললাম যে জুলেখা আমার বাচ্চারা বাঁচাই দিছে। এই যে একটা কথা আমি বলে ফেলছি, এই প্রথম বা এর আগে আমি অনেকবার জুলেখা নামটা উল্লেখ করছি, অনেকবার জুলেখার নামটা আমি নিছি। এবং এটা জানার পরে রিপা তখন আমার বলতেছে বারবার যে জুলেখা কে, বারবার আমাকে জ্বালাইতে আসে। কিন্তু জুলেখার সঙ্গে আমার ওরকম কোনো দেখা হতো না, ওরকম কোনো কথা হতো না, মাঝে মাঝে ও আসতো, মাঝে মাঝে আসতো না, এরকমভাবেই ওর সঙ্গে আমার চলতেছিল। বা বিভিন্ন জায়গায় আমি দেখতাম দাঁড়ায় আছে, এরকমভাবে দেখতে পেতাম। এবং তখন আমার বউ আমারে বারবার জিজ্ঞেস করতে করতে একটা সময় আমি এই জিনিসটাকে আর কন্ট্রোল করতে পারলাম না, এবং না পেরে আমি সঙ্গে সঙ্গে এই বিষয়টা তখন আমার বউ রিপাকে জানাই দিলাম যে রিপা এমন ঘটনা। এটা বলার পরেই রিপা তখন করলো কি, তার মারে জানালো যে মা তোমাদের জামাইয়ের সঙ্গে বিল্লালের সঙ্গে পড়ি আছে এবং পড়ি আমার বাচ্চারা নাকি ধইরা বাঁচাইছে, এই ঘটনা। ও তখন আমার সঙ্গে আর থাকবে না। ওই দিনের ভিতরে তখন তাদের বাসার মধ্যে শুরু হলো চিল্লি চেঁচামেচি, আমার সঙ্গে পড়ি আছে, এটা কেমন কথা। মুহূর্তের মধ্যে রিপার বাবার এক তান্ত্রিকের সাথে পরিচয় আছে, উনি সম্ভবত আফ্রিকান হবে, এরকম কালো টালো টাইপের মানুষ। রিপার বাবা ওনাকে ডিরেক্টলি গাড়ি করে নিয়ে ওই লোকেরে নিয়ে আসছে বাসায়। আসার পরে এই লোকে প্রথমে বাড়িটা বন্ধ করছে এবং বাড়িটা বন্ধ করে বলতেছে যে আমারে বলে যে তো তোমার তো নিয়ে যাবে, মানে রিপার বাবারে বলতেছে যে এর তো নিয়ে যাইতো, ইতালিয়ান ভাষায় বলতেছে যে নিয়ে যাইতো, এর তো ভাগ্য ভালো এখন আপনারা পাইছেন। তো বলতেছে যে রিপা তখন বলতেছে পুরীটাকে মেরে ফেলেন, মানে বারবার বলতেছে মেরে ফেলার জন্য বারবার বলতেছে। তা আমি বলতেছি ওকে মারবা কেন, ও তো কোনো অন্যায় করে নাই। এই আফ্রিকান তান্ত্রিকটা তখন করলো কি, আমারে বলতেছে যে মানে একটা সুই দিছে আমার হাতে, সুই দিয়া বলতেছে আমার বাম হাতের এই আঙ্গুল থেকে রক্ত বের করার জন্য, মানে আমাকে নিজে বলতেছে। তা আমি তখন বললাম যে না, আমি কেন বাম হাতের আঙ্গুল থেকে রক্ত বের করব, কেন আমি এটা করবো না। পর আমাকে খুব প্রেশার দিতেছে, মানে চাপ দিতেছে যে না বাম হাতের আঙ্গুল থেকে রক্ত বের করার জন্য। যখন এইভাবে চাপ দিতেছে আমি একটা পর্যায়ে ইয়েটা নিয়ে আমি শুধু এখান থেকে আমার বাম হাতের আঙ্গুলের মধ্যে আমি শুধুমাত্র এই রক্তটা বের করছি, মানে আঙ্গুলের চাপড়া দিয়ে রক্তটা বের করছি। রক্ত আমি দেখতেছি রক্তটা বেরোইতে আছে, এমন এক পর্যায়ে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি, মানে আমার আর কোনো কিছু মনে নেই। প্রায় 1.5 ঘন্টা পরে আমার তখন জ্ঞান ফিরে আসে। 1.5 ঘন্টা পরে যখন আমার জ্ঞান ফিরে আসে, আমার শরীরটা তখন প্রচণ্ড ব্যথা করতেছিল এবং আমার এই গলাটা অনেক জ্বলতেছিল। তারা আমারে বলে যাও ঠান্ডা পানিতে যাও গোসল করে। আমি তখন ঠান্ডা পানিতে গোসল করছি। গোসল করার পর আমি তখন রিপারে জিজ্ঞেস করলাম যে রিপা আমার সঙ্গে কী হয়েছে। বলে ওই শয়তানটাকে শেষ করে দিছি। আমি বললাম কোন শয়তানটা শেষ করছো? বলে যে শয়তানটা তোমার সঙ্গে ছিল সেই শয়তানটারে। আমি যে আমার সঙ্গে কোন শয়তানটা ছিল? বলে ওই যে জুলেখানা কী যে বললো। আমি তখন বললাম কী করছো? বলে জুলেখারে শেষ করে দিছে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে তারা কি বলতেছে, এবং আমি তখন কি করলাম, সেই রাত কাটাইলাম কোনো রকমে
পরের দিন সকালবেলা ওর বাবার আমি জিজ্ঞেস করলাম সে তান্ত্রিকের ঠিকানা দেওয়ার জন্য। আমাকে ওই তান্ত্রিকের কোনো ঠিকানা দিচ্ছে না, ওই লোকের কোনো ঠিকানা দিচ্ছে না। হ্যাঁ, আমারও তখন কেন জানি মনে হচ্ছিল যে তারা জুলেখার সঙ্গে বেশ খারাপ কিছু করে ফেলেছে, মেবি জুলেখাকে মেরিয়ে ফেলেছে, এরকম কিছু একটা আমার কাছে মনে হচ্ছে। এবং যেই তান্ত্রিকটা তার বাবা নিয়ে আসছিল তিনি খুবই দুষ্ট তান্ত্রিক, তার চেহারা এবং তার পোশাক আশাক আমার কাছে এটুকুই মনে হচ্ছিল, এবং তিনি এই ধরনের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এই ধরনের কাজ করে। আমি তখন কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না। এভাবে প্রায় আমি 2 মাসের মতো ছিলাম। 2 মাসে আমি ইয়ার জন্য পাগল হয়ে গেছি, জুলেখার জন্য পাগল হয়ে গেছি। জুলেখার জন্য পাগল হইয়া 2 মাস পরে আমি বাংলাদেশে চলে আসছি, মানে টিকিট কেটে আমি ইমিডিয়েটলি বাংলাদেশে আসছি। বাংলাদেশে এসে আমার ঢাকায় যে হুজুর ছিল, আমি ডিরেক্টলি ওই হুজুরের কাছে গেছি আগে, মানে জুলেখার সন্তানের জন্য। তো হুজুর আমাকে একমাত্র বলতে পারবে আল্লাহর কি নির্মম পরিহাস ভাই, ভাগ্যের কি নির্মম খেলা। আমি যাইয়া জানতে পারি হুজুর মারা গেছে। যে হুজুর আমার এই সমস্ত কিছু করে দিছে, হুজুর মারা গেছে, তাও প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। হুজুর মারা গেছে যাই না, আমি কি করছি, একইভাবে আমি আবারও সেই একই জায়গায়, যে জায়গায় আমি বাঁশি বাজাইতাম, মানে যেখানে জুলেখার সঙ্গে আমার পরিচয়, আমি সেই জায়গার মধ্যে গিয়ে বাঁশিতে আবারও ফু দিলাম। আমি বাঁশিতে আবারও ফু দিলাম এবং মধুর কণ্ঠে আমি তখন বাঁশি বাজাতে শুরু করলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম করে আমি শুধু বাঁশি বাজাচ্ছি, কিন্তু আমি আর জুলেখাকে পেলাম না। এভাবে 1 মাস নয়, 2 মাস নয়, টানা 3 মাস আমি দেশে ছিলাম, এবং 3 মাস দেশে থাকার পরেও আমি জুলেখার কোনো সন্ধান পেলাম না। 3 মাস পরে আমার গ্রিন কার্ডের সমস্যা, মানে আমার ওয়ার্ক পারমিটের সমস্যা হবে, রেসিডেন্ট কার্ডের সমস্যা হবে। এর জন্য আমি আবারও খুব দ্রুতই ইতালিতে ব্যাক করি। কিন্তু ইতালি ব্যাক করার পরে যেটা জানতে পারি, খুব অবাক করা বিষয়, আপনার রিপার বাবা মা বলতেছে আমার ব্রেনের সমস্যা আছে, আমি মানসিকভাবে পাগল। ইতালি যাওয়ার পরে তারা সেখান থেকে, মানে ইতালিয়ান আইন অনুযায়ী রিপার সঙ্গে আমার সেপারেট করে ফেলে, মানে সেপারেট। মানে আমি তখন বললাম যে আমার তো কোনো অপরাধ নাই, আমার সন্তানটাও দিল না এবং আমাকে সেপারেট করে দিল। তো সেপারেট করে দেওয়ার পর আমি অনেক ঝামেলা করছিলাম, অনেক চেষ্টা করছিলাম অনেক কিছু করার জন্য, কিন্তু পারি নাই। বছরখানিক ইতালি ছিলাম, বছরখানিক পর আমি আবারও দেশে আসছি। মানে বিভিন্ন রকমের হুজুরদের কাছে শুধু দৌড়াইছি যে আসলে জুলেখার কী হয়েছে জানার জন্য। আমি সবশেষ চট্টগ্রামে আমার বন্ধুর মাধ্যমে, আমার যে ইতালির প্রথম বন্ধু, ওর মাধ্যমে আমি চট্টগ্রামে একজন কবিরাজের কাছে যাই, একজন হুজুরের কাছে, যে সেই হুজুর আমাকে বলে যে জুলেখাকে হত্যা করা হয়েছে, এবং এটা আমি নিজেই করছি। যদি আমি আঙুল দিয়ে, মানে জুলেখা নাকি আমার বাম আঙ্গুলে ছিল, মানে আমার বাম হাতের কানি আঙ্গুলে ছিল, এবং সেখানে রক্ত বের করে নাকি আমি নিজেই জুলেখাকে বের করছি, বের করে আমি সেই দুষ্ট তান্ত্রিকের হাতে তুলে দিয়েছি, এটা উনি আমাকে নিজেই বলতেছে। যদি আমি নিজে আঙুল থেকে নিজে রক্ত বের না করতাম তাহলে নাকি জুলেখাকে হত্যা করা কোনোভাবেই সম্ভব হতো না। এবং উনি বলতেছে যে যেটা হয়েছে সেটা আসলে আপনার জন্য ভালোই হয়েছে, কারণ আগে পরে এই জুলেখা আপনার অনেক ক্ষতি করতো। আমি বলি ও আমার কোনোদিনও ক্ষতি করতো না, কারণ ও ক্ষতি করার জন্য আমার জীবনে আসেনি। আজ আমি যে 2 টাকা ইনকাম করেছি, বাড়িঘর বানিয়েছি, ভাইদেরকে মানুষ করেছি, ভাইদেরকে লাইন করেছি, বাবা মাকে সুন্দর একটা জীবন দিয়েছি, এই সবই জুলেখার জন্য। আমি যখন ওই তান্ত্রিককে সব কিছু বললাম যে জুলেখা আমার জন্য এগুলো করেছে, উনি বিশ্বাস করে না। শুধু এই তান্ত্রিক নয়, আমি আমার বাবা মা, আমার ভাই বোন, আমার নানুবাড়ির মামা খালা এবং যারা আছে প্রত্যেককে বলেছি ভাই আমি কাউকে বিশ্বাস করাতে পারিনি। আমি আজ জানি না আপনি আমার গল্পটা বিশ্বাস করবেন কি না, তবে আপনি যদি আমাকে ভিডিও কল দেন, আপনি যদি বলেন কোরআন মাথায় নেওয়ার জন্য, আমি সেটা মাথায় নিয়েও বলতে পারবো আমি আপনার সঙ্গে 1 বিন্দু পরিমাণেরও মিথ্যা বলি নাই। এবং আমি বর্তমানে রুমে আছি ইতালিতে, আমার সমস্ত ঠিকানা আপনাকে দিয়েছি। যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা কখনও আমার যদি সুযোগ আমি দেশে যে আমি আপনার সঙ্গে দেখা করব, কথা বলবো। তবে আমার এই ঘটনাটা আমি কাউকে বিশ্বাস করাতে পারি না, আদৌ কেউ বিশ্বাস করেন। আমি বাবা মাকে অনেকবার বলেছি যে আমি কিভাবে টাকা পাইলাম, আমি ইতালিতে কিভাবে গেলাম, এর কোনো ব্যাখ্যা আমার পরিবার দিতে পারে না, কিন্তু তারা আমার এই কথা বিশ্বাস করে না। আপনাকে বললাম আপনি যদি বিশ্বাস করেন, এটা আপনার ইচ্ছা, আমার কথা, আমার গল্পটা শুনবেন এবং অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা আমার নাম্বার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজশাহীর ভাই বিল্লাল হোসেনের জীবনের এই অবিশ্বাস্য অলৌকিক বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, বিল্লাল ভাই যেটা বলল যে অনেকেই বিশ্বাস করেন, আসলে আপনারা যারা শুনেছেন তাদের মাঝেও প্রায় 90% মানুষে আমার মতে যে বিশ্বাস করবেন না। এটা আসলে কিভাবে বিশ্বাস করবেন? আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, বা অলৌকিকতা বিশ্বাস করা বড় কঠিন। যেমন আমরা বাতাস দেখতে পাই, বাতাস আছে, আমরা অনুভব করতে পারি, গাছের পাতা নড়তেছে, আমাদের শরীরে লাগতেছে, আমরা অনুভব করতে পারি, কিন্তু বাতাস আমরা দেখতে পাই না। ঠিক তেমনি জিন জাতিদেরকে দেখা যায় না, তাদের কেরামতে বোঝা যায় না, বাট
তারা যে পৃথিবীতে বিদ্যমান, তারা যে পৃথিবীতে আছে, এটা আমরা অনেকেই বিশ্বাস করি। আর তারা এই ধরনের ঘটনাগুলো ঘটায়, আমি এরকম অনেক গল্প পেয়েছি, কিন্তু আজকের গল্পটা আমার কাছে সত্যি ব্যতিক্রম লেগেছে। যাই হোক, সত্য মিথ্যা তা আল্লাহ ভালো জানে। আমি সত্য মিথ্যা জাজমেন্ট করার জন্য গল্প রেকর্ড করি নাই, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা মানুষ জাতি, প্রতিটা পদে পদে কতটা খারাপ হতে পারে। মানুষ মানুষের ক্ষতি করে, আবার সেই মানুষই ভিন্ন জাতিরও ক্ষতি করে থাকে। আর আজকে বিল্লাল ভাই যেটা করেছে সেটা সে ইচ্ছে করে করেনি, এটা আমি বুঝতে পেরেছি। এবং তিনার যে নাম্বার দিয়েছে, আমি চেষ্টা করেছি ওনার সঙ্গে কথা বলার জন্য। আমি ফোন দিয়েছিলাম, উনি বললো ভাই কাজে আছে, আমি আপনাকে ফোন দিব। তো মেবি উনি পরে ফোন দিল, ওনার সঙ্গে কথা বলে, কারণ গল্পটা আমি আজকেই পড়লাম এবং রেকর্ড করলাম। যেহেতু শুক্রবার ছিল, আপনার শুক্রবারে এই ধরনের গল্প পছন্দ করেন, তাই আজকেই গল্পটা শোনালাম। কেমন লাগলো তা আমাকে লিখে পাঠাবেন, এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে সেটাও বলতে বা লিখতে বলবেন না। যেখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।